ডিসিডি হচ্ছে একটা অ্যালগরিদম যেটাকে আমরা প্রেজেন্ট করছি অ্যাজ অ্যালগরিদম। স্কুলে এই সময় দেখছিলাম যে আমরা বারবার ভাগ করি, মানে ভাগশেষ দিয়ে অন্য একটা নাম্বারকে ভাগ করি, এভাবে রিপিটেডলি করতে করতে এটাকে বলা হতো ইউক্লিডের জিসিডি বের করার অ্যালগরিদম। কিন্তু আমাদের অ্যালগরিদম শেখা এবং অ্যাপ্লাই করার হিস্ট্রিটা আরো পুরানো। আমরা আসলে যখন প্রথম দিকে অঙ্ক শিখছিলাম, যখন আমরা মাল্টিপল ডিজিটের যোগ শিখছি বা মাল্টিপল ডিজিটের গুণ শিখছি বা গুণের মেথোডোলজি শিখছি, হ্যাঁ, তো ওগুলোও ছিল অ্যালগরিদম। তাই বলে এটা মনে করার কোনো কারণ নাই যে যেকোনো ম্যাথমেটিক্স মানেই অ্যালগরিদম, এরকম না ব্যাপারটা। তো অ্যালগরিদমটা আসলে কি, সেই বিষয়টাই আমরা এখানে একটু হালকা করে জানতে চেষ্টা করবো বা বুঝতে চেষ্টা করবো যে হোয়াট ইজ অ্যালগরিদম। তো এটার সূচনা, অ্যালগরিদম কি, এই প্রশ্নের সূচনাটা হয়েছিল একজন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান ডেভিড হিলবার্ট, জার্মান ম্যাথমেটিশিয়ান উনি। ডেভিড হিলবার্টের একটা লেকচারের মাধ্যমে ফর্মালি হোয়াট ইজ অ্যালগরিদম এই প্রশ্নটার উত্তর খোঁজা শুরু হয়েছে বলা যায় আর কি ওনার এটার মাধ্যমে। ডেভিড হিলবার্ট খুব বিখ্যাত একজন ম্যাথমেটিশিয়ান, তোমরা হয়তো অত বেশি নাম নাও শুনতে পারো। ম্যাথমেটিশিয়ান যারা তাদের কাছে উনি খুব পরিচিত বা অনেক প্রভাবশালী একজন ম্যাথমেটিশিয়ান। স্পেশালি অনেকে বলতে চান যে তিনি ঊনবিংশ শতাব্দীর বা বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী ম্যাথমেটিশিয়ান। ওনার আসলে ভূমিকা অনেক, তুমি যদি ওনার জীবনী দেখো তাহলে দেখবো যে অনেক কিছুতেই ওনার কন্ট্রিবিউশন আছে আর কি। অনেক কিছুতেই উনি ওনার কি বলে প্রভাব রেখে গেছেন ম্যাথমেটিক্স এর অবভিয়াসলি। ইভেন আমার যতটুকু মনে পড়ে, এখন ঠিক মনে পড়ছে না, আমার যতটুকু মনে পড়ে ওই আইনস্টাইনের যে থিওরি অফ রিলেটিভিটি ছিল, জেনারেল রিলেটিভিটি, আমরা সাধারণত আইনস্টাইনের কথা শুনলে প্রধানত আমরা ওই ওনার স্পেশাল রিলেটিভিটির কথাটা বেশি শুনি আর কি। সেটা হচ্ছে যে তোমার একটা জিনিস মানে যদি স্পিডে চলতে থাকে এবং স্পিড যদি বাড়ানো হয় তাহলে কি হবে আর কি, সময়, তারপরে লেংথ, এগুলোর সাথে স্পিডের সম্পর্ক কি এবং আলোর বেগের সম্পর্ক কি, এই ধরনের বিষয়গুলো নিয়ে আসলে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে আলোচনা করা হয়, বিশেষ তত্ত্ব। তো আপেক্ষিকতার বা রিলেটিভিটি আরেকটা জিনিস আছে যেটাকে বলে জেনারেল রিলেটিভিটি। তো লাস্ট যারা নোবেল পুরস্কার পেলেন ওই ফিজিক্সে ব্ল্যাক হোল নিয়ে কাজ করে, রজার পেনরোজ কিন্তু একজন ম্যাথমেটিশিয়ান। তো পেনরোজ এর একটা অবদান ছিল, সেটা হচ্ছে যে উনি আসলে যেটা দেখাইছেন সেটা হচ্ছে যে জেনারেল রিলেটিভিটির একটা অবশ্যম্ভাবী রেজাল্ট হচ্ছে কি বলে ব্ল্যাক হোল। তো উনি পেনরোজ কিন্তু এটা দেখাচ্ছেন বেসিক্যালি ম্যাথমেটিক্যাল কিছু টুলস ইউজ করে, ফিজিক্সের ইয়ে করে ইউজ করে না, এবং আরো স্পেসিফিক্যালি বলে টপোলজি কনসেপ্ট ইউজ করে। টপোলজি সম্বন্ধে আমার মনে হয় তোমাদের একটু পড়া উচিত অ্যাজ এ কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট। আমাদের টপোলজি সম্বন্ধে কিছু ধারণা থাকলে ভালো হয়। তো উনি টপোলজি নামে একটা ব্রাঞ্চ আছে ম্যাথমেটিক্সের। তো রজার পেনরোজ ওই টপোলজির কনসেপ্টটা ইউজ করে ওই জেনারেল থিওরি অফ রিলেটিভিটির এটা দেখাইছেন আর কি, মানে মাধ্যমে ওই ব্ল্যাক হোলের ফর্মেশনের লজিকটা দেখাইছেন। এর আগেও ব্ল্যাক হোল নিয়ে কাজ হচ্ছিল, ওনার অবদানটা হচ্ছে যে এটা যে একটা পসিবল বা এটা যে একটা অবশ্যম্ভাবী ঘটনা, এইটাকে ম্যাথমেটিক্যালি দেখানো, যেটা ম্যাথমেটিক্যালি হবে। এর আগে ফিজিক্সের টুলস গুলো নিয়ে
চেষ্টা করা হয়েছে, বাট এটা খুব ডিফিকাল্টলি ফেস করা হয়েছে। বেসিক্যালি জেনারেল থিওরি অফ রিলেটিভিটি হচ্ছে ফিজিক্সের ইতিহাসে বলতে পারো ওয়ান অফ দি মোস্ট আনকনসিভেবল ভুল হবে, মানে হচ্ছে যে ওই আনডাইজেস্টেবল আর কি, খুব একটা সহজে হজম করা যায় না একেবারে তত্ত্ব। আরেকটা তত্ত্ব আছে ফিজিক্সের, সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্স এবং জেনারেল থিওরি অফ রিলেটিভিটি দুইটা আবার সমন্বয় করা খুব ডিফিকাল্ট। এখনকার যুগের বিজ্ঞানীদের একটা প্রচেষ্টা হচ্ছে যে এই দুইটা থিওরিকে সমন্বয় করা। এটা খুব ডিফিকাল্ট, সমন্বয় করা যায় না বা যাচ্ছে না, কারণ দুই ধরনের বডির ক্ষেত্রে কাজ করে। জেনারেল থিওরি অফ রিলেটিভিটি দেখা যায় যে এটা ভালো ব্যাখ্যা দিতে পারে বড় বড় জিনিসের ক্ষেত্রে, মানে 1,00,000টা সূর্য 1,00,00,000টা সূর্য একসাথে হলে যে অবস্থা হয় সেই অবস্থাটা। কিন্তু আবার কোয়ান্টাম থিওরি আবার কাজ করে হচ্ছে ছোট গুলোর ক্ষেত্রে, মানে ধরো একটা পরমাণু বা আরো ছোট একটা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বা আরো ছোট কোয়ার্ক, এগুলোর ক্ষেত্রে কোয়ান্টাম থিওরি কাজ করে, কোয়ান্টাম মেকানিক্স কাজ করে। তো তোমাদের জন্য আবার আরেকটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে যে আগামী হয়তো 20-30 বছর পরে হওয়ার সময় বেশি কোয়ান্টাম কম্পিউটিং এর যুগ চালু হইতে পারে আর কি, যে কোয়ান্টাম মেকানিক্স ইউজ করে কম্পিউটার বানাবে। তখন আবার ফিজিক্সদের খুব জয় জায়গার হবে, কারণ ফিজিক্স তোমাকে তখন মানে কম্পিউটার বুঝতে হলে ফিজিক্স খুব ভালো বুঝতে হবে। দেখেছিলাম সেটা হচ্ছে ডেভিড হিলবার্ট, যে প্রসঙ্গটা আসলো আর কি, ডেভিড হিলবার্ট জেনারেল রিলেটিভিটির উপর তার একটা ইয়ে আছে আর কি, তো কিন্তু বড় ম্যাথমেটিশিয়ান। তো উনি 1900 সালে একটা লেকচার দিয়েছিলেন, ওখানে উনি বলছিলেন যেগুলা ওনার দৃষ্টিতে বিংশ শতাব্দীতে মোস্ট চ্যালেঞ্জিং প্রবলেম হবে আর কি, ম্যাথমেটিশিয়ানদের জন্য মোস্ট চ্যালেঞ্জিং প্রবলেম হিসেবে সামনে আসবে। এটা ওনার দৃষ্টিভঙ্গিতে উনি চিন্তা করছিলেন। বেসিক্যালি ওনার 24টা প্রবলেম ছিল, 24টা প্রবলেমের মধ্যে উনি 24তম প্রবলেমটা পরে বাদ দিয়েছেন আর কি, লেকচার আর নাই, কি কারণে আমাকে মনে পড়ছে না। 23টা প্রবলেম উনি প্রেজেন্ট করছেন। তার মধ্যে 10 নম্বর যে প্রবলেমটা, 10th প্রবলেম, সেই প্রবলেমটা ছিল খুব মানে রিলেটেড টু অ্যালগরিদম। উনি যেটা চাইছিলেন, আমার এখানে আমার লেকচারে পলিনোমিয়াল, বাট আমি আরেক জায়গায় দেখলাম উনি চাইছিল ডায়াফন্টাইন ইকুয়েশন। ডায়াফন্টাইন ইকুয়েশন হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশন এরকম আর কি, এক্স প্লাস বিওয়াই, একটা শব্দ আছে লিনিয়ার কম্বিনেশন, যারা নাম্বার 3 পড়ো বা পড়ছো তারা জানবা। দুইটার শব্দ তোমরা খাতায় লিখে রাখো, পরে দেখে নেবে কি জিনিস। একটা হচ্ছে ডায়োফন্টাইন ইকুয়েশন, একটা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন অফ ইন্টিজার। লিনিয়ার কম্বিনেশন অফ ইন্টিজার, যেমন ধরো এক্স এবং ওয়াই যদি দুটো ইন্টিজার হয়, তাহলে এক্স প্লাস বিওয়াই হচ্ছে লিনিয়ার কম্বিনেশন অফ এক্স ওয়াই। এক্স প্লাস বিওয়াই হচ্ছে লিনিয়ার কম্বিনেশন অফ এক্স ওয়াই। তো এই ধরনের ইকুয়েশনকে বলা হয় ডায়োফন্টাইন ইকুয়েশন, যে এক্স প্লাস বিওয়াই ইকুয়ালস টু সি। এখন তোমাকে বলতে হবে যে এর ভ্যালু কত, বি এর ভ্যালু কত, বের করতে হবে আর কি। সো এরকম ডায়োফন্টাইন ইকুয়েশনের কোনো ইন্টিজার সলিউশন আছে কিনা, এটা ছিল তার একটা প্রশ্ন। আবার এটাকে অন্যভাবে বলা যায় যে একটা পলিনোমিয়াল তোমাকে দেওয়া আছে। পলিনোমিয়াল মানে কি? পলিনোমিয়াল মানে হচ্ছে যে ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই প্লাস সি এক্স ওয়াই স্কোয়ার, ফর এক্সাম্পল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই প্লাস সি এক্স ওয়াই স্কোয়ার, এরকম কিছু টার্ম থাকতে পারে। যদি জেনারেল ভাবে বলি, তাহলে একটা পলিনোমিয়াল হচ্ছে সাম অফ টার্মস, যেটা তোমাদের বইতে লিখছে যে অনেকগুলো টার্মের সমষ্টি বা যোগফল। অনেকগুলো টার্মের যোগফল হচ্ছে পলিনোমিয়াল। টার্মটা কি? টার্মটা হচ্ছে প্রোডাক্ট অফ সার্টেন ভেরিয়েবলস এন্ড কোএফিসিয়েন্ট। প্রোডাক্ট অফ কিছু ভেরিয়েবল এবং একটা কোএফিসিয়েন্টের প্রোডাক্ট, এটা হচ্ছে টার্ম। মানে টার্মের যোগফলটাকে বলা হচ্ছে পলিনোমিয়াল। একটা এক্সাম্পল দিছে, সেটা হচ্ছে এরকম, যেমন ধরো 6 ইন্টু 3টা এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, জেড দেবার দুইটা, তাহলে 6x কিউব ওয়াই জেড স্কোয়ার, এটা হচ্ছে একটা টার্ম। আবার এরকম বেশ কয়েকটা টার্ম যোগ করলে, যেমন ধরো 6x কিউব ওয়াই স্কোয়ার প্লাস 3x ওয়াই স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 10, এইটা করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে
একটা পলিনোমিয়াল। তো এখানে ভেরিয়েবল কয়টা? এখানে ভেরিয়েবল হচ্ছে 3টা। এখন এই ভেরিয়েবল গুলার কোন মানের জন্য আমাদের এই কি বলে এটাকে এই পলিনোমিয়াল ভ্যালুটা 0 হবে, যেই মানের জন্য বা যেই মানগুলোর জন্য ভেরিয়েবল গুলার যেই মানগুলোর জন্য এই পলিনোমিয়ালের মান 0 হবে সেটাকে আমরা বলি রুট অফ দ্য পলিনোমিয়াল, পলিনোমিয়ালের রুট। যেমন ধরো এখানে যে এক্সাম্পল দিছে 6x³ y(z)² প্লাস 5x y² মাইনাস x³ মাইনাস 10। এইখানে যদি আমি x এর মান 5 ধরি, y এর মান 3 ধরি এবং z এর মান 0 ধরি, যেটা এখানে লিখছে x এর মান y, y এর মান 3, z এর মান 0, তাহলে এইটা এই পলিনোমিয়ালের মানটা হয় 0। তাহলে এটাকে বলতে পারি আমরা এটা রুট x5 y = 3 z = 0। এই মানগুলোকে আমরা বলতে পারি এই গিভেন পলিনোমিয়ালের রুট। রুট একাধিক থাকতে পারে, একটাই থাকতে এমন কোনো কথা নাই। কয়টা থাকবে সেটা আবার ডিপেন্ড করে তোমার এটা কত ডিগ্রি ইকুয়েশন সেটার উপর, কত ডিগ্রি পলিনোমিয়াল সেটার উপর, সেটা পর আলোচনা। তো হিলবার্টের প্রশ্ন ছিল যে একটা পলিনোমিয়াল যদি দেওয়া থাকে তাহলে সেটার ইন্টিগ্রাল রুট, ইন্টিগ্রাল রুট মানে হচ্ছে যে প্রত্যেকটা ভ্যালু হবে ইন্টিজার। রুটের জন্য যেই ভ্যালুগুলো আছে, রুটের যে ভ্যারিয়েবল, বিকজ অল দ্য ভ্যারিয়েবলস আর অ্যাসাইন্ড ইন্টিজার ভ্যালুস। হ্যাঁ, প্রত্যেকটা ভেরিয়েবলকে যদি আমি ইন্টিজার ভ্যালু অ্যাসাইন করতে পারি তাহলে আমরা বলবো যে ওইটার একটা ইন্টিগ্রাল রুট আছে। কোনো কোনো পলিনোমিয়াল ইন্টিগ্রাল রুট থাকে, কোনো কোনো পলিনোমিয়াল ইন্টিগ্রাল রুট থাকে না। তো প্রশ্ন ছিল, হিলবার্টের প্রশ্ন ছিল, উনি যে চাচ্ছিলেন যে এরকম একটা প্রসেস তৈরি করা সম্ভব কিনা, according to which it can be determined by a finite number of operations whether a polynomial has an integral root. হিলবার্টের 10 নম্বর প্রবলেম ছিল যে একটা পলিনোমিয়ালের ইন্টিগ্রাল রুট বের করার জন্য একটা অ্যালগরিদম তৈরি করা সম্ভব কিনা, বা একটা অ্যালগরিদম দেওয়া আর কি। যাচ্ছেন given algorithm to determine whether a polynomial has an integral root. তো উনি আসলে অ্যালগরিদম শব্দটা ইউজ করেন নাই, কারণ তখন তো এই শব্দটা কেউ আসে নাই। উনি চাইছিলেন যে একটা প্রসেস, that process has a finite number of steps, একটা finite number of steps থাকবে, সেই স্টেপগুলো ফলো করলে ইন্টিগ্রাল রুট আছে নাকি নাই সেটা বের হয়ে যাবে। তাহলে উনি যেটা চাইছিলেন, আরেকটু এখানে মজার বিষয় আছে, সেটা হলো যে উনি চাচ্ছিলেন যে মানে গিভ মি অ্যান অ্যালগরিদম। আমরা তো অবশ্যই বলতে পারি, প্রশ্নে বলি না যে এইটার জন্য একটা অ্যালগরিদম দাও, তার মানে হচ্ছে আমরা ধরে নিই যে এটা অ্যান্সার আছে। ইন্টারেস্টিংলি এটা তো নাও থাকতে পারে অ্যালগরিদম, যেটা আমরা জানতাম না তখন। হিলবার্ট যখন এই প্রবলেমটা দিয়েছিলেন তখন উনি এটা বুঝতে পারেন নাই, এটা অনুমান করতে পারেন নাই যে এটা এমন হইতে পারে যে এটা কোনো অ্যান্সার নাই, অ্যালগরিদম নাই, এটা দেওয়া সম্ভব না। উনি চাইছিলেন যে গিভেন অ্যালগরিদম। তো উনি যে চাইছিলেন সেটা একটা অ্যালগরিদম, কিন্তু ওনার ধারণা ছিল না আসলে এরকম অ্যালগরিদম বানানো সম্ভব নাও হইতে পারে। পরবর্তীতে 1970 সালে সম্ভবত এটা প্রমাণ করা হয়েছে যে এরকম অ্যালগরিদম দেওয়া সম্ভব না। মানে ইন্টিজার একটা পলিনোমিয়ালের ইন্টিগ্রাল রুট আছে নাকি নাই সেটা বের করার জন্য অ্যালগরিদম তৈরি করা সম্ভব না। তো তো ওনার ওই যে প্রশ্নটা, ওই প্রশ্নটা আসলে একটা বড় শাখার সূচনা হইল, মানে বড় একটা জিনিস এক্সপ্লোর করার সূচনা হইল। ঠিক ওনার কথার মাধ্যমে শুরু হয়েছে ব্যাপারটা এরকম বলা যাবে না, বাট উনি একটা মানে ফর্মালি একটা আলোচনার মানে একটা জিনিস চাইলেন আর কি। তো বড় শাখাটা কি? বড় শাখাটা হচ্ছে যে একটা
ফাংশনের ভ্যালু বের করার কাজটাকে আমরা অটোমেটেড করতে পারি কিনা। এখানে একটা পয়েন্ট লিখছে, সেটা হলো যে ওই সময়টায় আসলে কনসেপ্ট অফ অ্যালগোরিদম তো ডেভেলপ করে নাই। সো প্রুভিং দ্যাট অ্যালগোরিদম ডাজ নট এক্সিস্ট রিকোয়ার্স হ্যাভ এ ক্লিয়ার ডেফিনেশন অফ অ্যালগোরিদম। অ্যালগোরিদমের যদি আমি একটু সংজ্ঞা না জানি, তাহলে তো অ্যালগোরিদম নাই এটা আমি কেমনে বলি? হ্যাঁ, কি নাই সেটা আমি সেটাই বলতে পারবো না, কারণ আমি তো জানি না হোয়াট ইজ অ্যান অ্যালগোরিদম। তো ওই ডেফিনেশনটা দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা আছে অ্যালোনজোর চার্ট এবং অ্যালান টুরিংয়ের। অ্যালোনজো চার্ট ছিলেন একজন আমেরিকান ম্যাথমেটিশিয়ান, আর অ্যালান টুরিং ছিলেন একজন ব্রিটিশ ম্যাথমেটিশিয়ান। ইন্টারেস্টিংলি টুরিং হচ্ছেন অ্যালোনজো চার্চের ছাত্র। ছাত্র মানে পিএইচডি স্টুডেন্ট আর কি। চার্চের আন্ডারে টুরিং পিএইচডি করছিলেন। যদিও ওই পিএইচডি করার আগেই টুরিং বেশ কিছু কাজ করছিলেন রিলেটেড টু অ্যালগরিদম এন্ড দিস টাইপ অফ থিংস। তো চার্চ যেটা করছিলেন, চার্চের ভূমিকা যেটা, সেটা হলো যে উনি ল্যামডা ক্যালকুলাস নামক একটা জিনিস প্রপোজ করছিলেন। ওটাও মূলত বেসিক্যালি কম্পিউটেবিলিটির বিষয়টা সামনে রেখেছে, একটা জিনিস কম্পিউটেবল কিনা এটা করার জন্য। কিন্তু অ্যালান টুরিং যেটা করছেন সেটা হচ্ছে উনি একটা কাইন্ড অফ কাল্পনিক ডিভাইস তৈরি করছেন আর কি। কাল্পনিক ডিভাইস তৈরি করছেন। কাল্পনিক ডিভাইস বলতে হচ্ছে যে ফিজিক্যালি ডিভাইসটা বানান নাই, কিন্তু তোমরা একটা শব্দ শুনছো কিনা, থট এক্সপেরিমেন্ট। থট এক্সপেরিমেন্ট এই শব্দটা শুনছো? কেউ শোনো নাই? থট এক্সপেরিমেন্ট হচ্ছে যে একটা চিন্তার উপর বেস করে একটা পরীক্ষার কল্পনা করা আর কি। মানে এটা হয় এইসব ক্ষেত্রে আইনস্টাইন এটা এই ধরনের কাজের জন্য বিখ্যাত, যে একটা জিনিস তো আলোর গতিতে চলতে পারে না, বা ওটার কাছাকাছি আমরা যেতে পারি না। তো আমরা চিন্তা করলাম যে এটা একটা জিনিস স্পিড ক্রমাগতভাবে বাড়তেছে, যেমন এটা কল্পনা করলাম আমরা। দেখলাম যে আচ্ছা যদি কমাতে বাড়তে পারে তাহলে কি হয়, তাহলে কি হয়, এভাবে দেখলাম আর কি, কল্পনা করলাম। এভাবে কল্পনা করে করে যে এক্সপেরিমেন্টটা করা হয় সেটাকে বলা হয় থট এক্সপেরিমেন্ট। তো টুরিং একটা থট এক্সপেরিমেন্ট না হলেও কাছাকাছি একটা জিনিস আর কি, যে উনি একটা ধরে নিলেন যে একটা মেশিন আছে, মেশিনের মধ্যে একটা টেপ আছে, টেপের মধ্যে একটা ঘর আছে, ঘরের মধ্যে লেখা যায়, ঘরের থেকে পড়া যায়। হ্যাঁ, আবার যেইটা পড়ে সেটা আবার ডানে যায় বামে যায়। তো এরকম একটা মেশিনের উনি কল্পনা করলেন আর কি, একটা ডিভাইসের কল্পনা করলেন, এবং সেই ডিভাইস দিয়ে উনি বেসিক্যালি অ্যালগরিদমের বিষয়টাকে ডিফাইন করলেন। তো আমরা যেটাকে অ্যালগরিদম নামে চিনি, হ্যাঁ, এবং যেটা হচ্ছে একটা টুরিং মেশিন, এই দুইটা আসলে একই জিনিস। মানে আমি যদি একটা টুরিং মেশিনের জন্য একটা অ্যালগরিদম চাই, অথবা এইভাবে বলি যে আমি যদি একটা প্রবলেমের জন্য একটা টুরিং মেশিন তৈরি করতে পারি, একটা প্রবলেমকে সলভ করার জন্য একটা টুরিং মেশিন যদি আমি তৈরি করতে পারি, তাহলে আমি ওই প্রবলেম সলভ করার জন্য একটা অ্যালগরিদম দিতে পারবো। অথবা অন্যভাবে যদি বলি যে আমি যদি একটা প্রবলেম সলভ করার জন্য একটা অ্যালগরিদম তৈরি করতে পারি, তাহলে সেটার জন্য আমি একটা টুরিং মেশিন বানাতে পারবো। সো আমরা যেভাবে একটা স্টেপ বাই স্টেপ একটা কাজ সমাধা করার জন্য যেভাবে স্টেপ বাই স্টেপ লিখে যাই, সেই জিনিসটাই আসলে টুরিং মেশিন। এই বক্তব্যটাই আসলে বলা হয় যে চার্লস টুরিং থিসিস, বা চার্লস টুরিং এর অনেক সময় কনজেকচার বলা হয়, টুরিংস কনজেকচার।
যে what we know as an algorithm actually a Turing machine. তো আমরা এতক্ষণ যেই বা গত ক্লাসে আমরা যেটা দেখছি যে একটা প্রবলেমের একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া হলো, সেই ল্যাঙ্গুয়েজ রিকগনাইজ করার জন্য আমরা একটা Turing machine বানাইলাম। এটাকে আমরা ধরতে পারি এটা হচ্ছে বেসিক্যালি একটা অ্যালগরিদম বানালাম। অন্য কথায় যদি একটা অ্যালগরিদম বানাতে পারি তাহলে আমি একটা Turing machine ও বানাতে পারবো। সো আমরা যেই ডেসক্রিপশন এখানে এটা হচ্ছে বেসিক্যালি প্রমাণটা। হিলবার্টসের 10 প্রবলেমের যে কোনো সলিউশন নাই, এটা হচ্ছে তার প্রমাণ আরকি। তো আমরা এটা প্রমাণটা যাচ্ছি না, পড়লেই বুঝবা খুব কঠিন কিছু না, সিম্পল। তো এখন আসো যে আমরা যখন একটা Turing machine ডেসক্রাইব করছি তখন আমরা কি করছি? আমরা আ যখন ছবিটা আঁকলাম, প্রথম দিন যে ছবিটা আঁকছিলাম, সেই ছবিতে আমরা অনেকগুলো স্টেটের কথা বলছিলাম যে এই স্টেট থেকে এই স্টেটে যাবে, এই ইনপুট থাকলে এখানে যাবে। কোন শর্তে যাবে সেটা ব্যাখ্যা করে দিয়েছিলাম। এবং টেপের অবস্থাটা কি হবে সেটাও বলে দিয়েছিলাম। তো ওইটাকে আমরা বলতে পারি একটা ফরমাল ডেসক্রিপশন। ফরমাল ডেসক্রিপশন অফ এ টুরিং মেশিন। ফরমাল ডেসক্রিপশন। দেখা যাচ্ছে? দেখা যায়? মাইক নাই? সাইমন? আচ্ছা, ফরমাল ডেসক্রিপশন হচ্ছে যে আমরা যেই ডেসক্রিপশনে দেখলাম সেখানে আমাদের কয়েকটা জিনিস থাকে। একটা হচ্ছে টেপের অবস্থা, একটা হচ্ছে স্টেটের অবস্থা, ট্রানজিশন ফাংশনের বিহেভিয়ার। হুম। আমরা প্রত্যেকটা কথাই স্পষ্ট করে বলি যে কখন কোন স্টেটে যাচ্ছে, টেপের অবস্থা কখন কি হচ্ছে এবং ট্রানজিশন ফাংশন কিভাবে বিহেভ করবে। হুম। তাহলে টেপ এবং স্টেট এই দুইটার সম্বন্ধে যখন আমরা বলি এক্সপ্লিসিটলি সুস্পষ্টভাবে তখন সেটাকে আমরা বলি ফরমাল ডেসক্রিপশন। আরেকটা ডেসক্রিপশন আছে যেখানে আমরা আ টেপটা কিভাবে মুভ করতেছে সেটা বলি বা টেপটা কিভাবে ডাটাগুলো চেঞ্জ করতেছি আমার ডানে বামে হয়ে যাচ্ছে এটা বলি। কিন্তু স্টেট গুলো সম্বন্ধে এক্সপ্লিসিটলি বলি না। কারণ স্টেট হচ্ছে অনেক বেশি হয়। যেকোনো একটা টুরিং মেশিনে অনেকগুলো স্টেট থাকে। হুম। তুমি যে একবার ডানে গেছো, একবার বামে গেছো এর মধ্যে ৪-৫ টা স্টেট তো পার হয়ে গেছে। ৪-৫ টা ডিফারেন্ট স্টেট পার হয়ে গেছে। তো এই কারণে আমরা আরেকটু সরলীকরণ করার জন্য, একটু সিম্পলিফাই করার জন্য আমরা ফরমাল ডেসক্রিপশন এর বদলে ইমপ্লিমেন্টেশন লেভেল ডেসক্রিপশন ইউজ করি। তো এখানে আমরা টেপটা উল্লেখ করি, টেপের বিহেভিয়ারটা উল্লেখ করি। কিন্তু স্টেটের বিহেভিয়ারটা উল্লেখ করি না। বা ট্রানজিশন ফাংশনের বিহেভিয়ারটা আমরা উল্লেখ করি না। আর এর থেকে আরো যদি জেনারেলাইজড একটা ডেসক্রিপশন চিন্তা করি তাহলে সেটাকে বলা হয় হাই লেভেল ডেসক্রিপশন। যেটা হচ্ছে আমরা আমাদের কমন যেই ভাষা আমরা ইউজ করি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হতে পারে বা বাংলা ল্যাঙ্গুয়েজ হতে পারে বা যেকোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে, সেই ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা ডেসক্রাইব করি অ্যালগরিদমটাকে। তার মানে আমরা টেপটাকেও বাদ দিয়ে দিলাম। টেপটাকেও বাদ দিয়ে দিলাম। আমরা ধরে নিচ্ছি যে এক্সপ্লিসিট there is somewhere store to there is some place to store the information. আমাদের কোন একটা জায়গা আছে যেখানে আমরা আ ইনফরমেশন গুলো স্টোর করতে পারবো। সো সেই অনুযায়ী আমরা বলে যাই পরপর। যে এটা এভাবে করতেছি, এটা করতেছি, লজিক গুলো বলে যাই। তো এখানে আমি টেপটাও বাদ দিয়ে দিলাম। তো টেপটাও যখন বাদ দিয়েছি তখন সেটাকে বলা হচ্ছে হাই লেভেল ডেসক্রিপশন। সো হাই লেভেল ডেসক্রিপশন আর আমরা অ্যালগরিদম সুডোকোড দিয়ে যেভাবে লিখি ওই দুইটা আসলে একই জিনিস। আবার ওটাকে যদি একটু আরেকটু ডিটেইলে ডেসক্রাইব করি তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন লেভেল ডেসক্রিপশন। আর যদি আরো ডিটেইলে চলে যাই প্রত্যেকটা স্টেপ যদি আলাদা করে বলি তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ফরমাল ডেসক্রিপশন। সো তোমাকে আসলে ৩ টাতেই দক্ষ হইতে হবে। প্রথমত তুমি আ চেষ্টা করতে হবে যে একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকলে সেই ল্যাঙ্গুয়েজের জন্য তুমি ফরমাল ডেসক্রিপশন অফ টুরিং মেশিন বানাইতে পারো কিনা। দেন তোমাদের 3.8 এ যেটা চাইছে সেটা হচ্ছে যে একটা ইমপ্লিমেন্টেশন লেভেল ডেসক্রিপশন তুমি দিতে পারো কিনা। তো ফরমাল ডেসক্রিপশন অনেক সময় চায় না বিকজ ফরমাল ডেসক্রিপশন অনেক টাইম কনজিউমিং বা অন্য কথায় ফরমাল ডেসক্রিপশন আ অনেক বড় হয় আরকি, বেশ বড়সড় হয়। তোমরা দেখছো যে খুব আ ছোট একটা ল্যাঙ্গুয়েজ ডেসক্রাইব করার জন্য প্রায় ৭-৮ টা বা ৯-১০ টা স্টেপ নিয়ে কাজ করতে হইছে আমাকে। তো এখানে যেটা বলছে যে প্র্যাকটিসিং উইথ লোয়ার লেভেল Turing machine description helps you to understand
এটার জন্য জরুরি আর কি। তো ওয়ান্স তুমি এটা বুঝে গেছো, বেসিক্যালি চ্যাপ্টার 3 তে আমরা এটা নিয়ে আলোচনা করবো এভাবে। চ্যাপ্টার 3 তে তুমি কিছু ফরমাল ডেসক্রিপশন তৈরি করা উচিত। দরকার হলে তুমি সিম্পল ল্যাঙ্গুয়েজ নাও, নিয়ে তৈরি করো, যেগুলো হয়তো তুমি ফুশন অটোমেটিক করতে পারতা, সেটা এখন তুমি ইংলিশ দিয়ে করে দেখো পারো কিনা। তো ওয়ান্স ইউ তুমি যদি কনফিডেন্ট ফিল করো যে হ্যাঁ আমি বুঝতেছি, তখন তুমি হাই লেভেল ডেসক্রিপশন ইজ গুড এনাফ। আদারওয়াইজ তুমি হাই লেভেল ডেসক্রিপশন লিখতে গিয়ে ভুল করে ফেলবো আর কি, এই জন্য বলা হচ্ছে এটা, বা রিলেট করতে পারবো না যেটা আসলে শিক্ষিরা। যেমন এখানে একটা প্রবলেম দেওয়া হয়েছে যে একটা গ্রাফ কানেক্টেড কিনা, that A be the language consisting of all strings representing unrelated graph that are connected. তো এখানে একটা হাই লেভেল ডেসক্রিপশন দেওয়া হয়েছে মূলত টু ডিটেক্ট whether a graph is connected or not. কি বলছে যে select the first node of G and mark করতে বলছে। Repeat the following stage until no new nodes are marked. রিপিট করতে বলছে, কি রিপিট করব? প্রত্যেকটা নতুন নোডের জন্য for each node in G mark it if it is attached to an edge to a node that is already marked. So যেটা যেই নোডটা তুমি অলরেডি মার্ক করছো, সেই নোডের সাথে যদি যারা কানেক্টেড আছে তাদের সবাইকে মার্ক করে দাও। এইভাবে রিপিট করতে থাকো। একসময় দেখা যাবে সবাই মার্ক হয়ে গেছে যদি সেটা কানেক্টেড হয়। আর যদি সেটা কানেক্টেড না হয় গ্রাফটা, তাহলে মার্ক কোন একটা গ্রাফ থাকবে, কোন একটা নোড থাকবে যেটা আনমার্ক হয়ে গেছে। তো এটা দেখো, এটা এখানে কিন্তু কোনো রকম মানে কি বলে এটাকে ডেসক্রিপশন নাই, মানে মানে স্টেটের ডেসক্রিপশন নাই, টেপের ডেসক্রিপশন নাই। তো এটাকে আমরা বলি হাই লেভেল ডেসক্রিপশন। সো আমাদের পরবর্তী যে আলোচনাগুলো থাকবে, সেই আলোচনাগুলোতে আমরা মূলত হাই লেভেল ডেসক্রিপশন নিয়ে আলোচনাগুলো করব, সো দ্যাট আমরা শুধুমাত্র লজিক নিয়ে চিন্তা করতে পারি। ওই ইমপ্লিমেন্টেশন লেভেলের ডিটেইল যেই ফাঁকফোকর আছে সেগুলো যাতে আমাদের আর মাথায় চিন্তার মধ্যে ইয়ে না হয় আর কি, মানে ওগুলো নিয়ে আমাকে বোধার না হতে হয়। লাইফটাকে একটু সহজ করার জন্য আমরা এই কাজটা করি আর কি। ঠিক আছে, তাহলে এখন আমরা চলে যাই আমাদের পরের চ্যাপ্টারে, চ্যাপ্টার 4-এ। চ্যাপ্টার 4টা টপিক হচ্ছে ডিসাইডেবিলিটি। নতুন করে কে আসছো? রোল নাম্বার 3। চ্যাপ্টার 4 হচ্ছে অন ডিসাইডেবিলিটি। তো এখন আমরা দেখব, আমরা একটা কথা বলছিলাম যে থিওরি অফ কম্পিটিশন তিনটা পার্টে আমরা আলোচনা করি। একটা হচ্ছে যে অটোমাটা থিওরি, একটা হচ্ছে কম্পিটিবিলিটি থিওরি, একটা হচ্ছে কমপ্লেক্সিটি থিওরি। তো এখন আমরা মূলত কম্পিটিবিলিটি থিওরির কোর পার্টে চলে আসছি। এখন আসলে আমরা দেখব যে হোয়াট কম্পিউটার ক্যানট ডু। তো ডিসাইডেবিলিটি বলতে আমাদের আগে যেটা বোঝা দরকার যে হোয়াট ইজ এ ডিসাইডার। ডিসাইডার কি জিনিস বলতে পারবো কেউ? লাস্ট ক্লাসে পড়ছিলাম ডিসাইডার।
ডিসাইডার প্রবলেম যদিও বলতেছি, কিন্তু আমরা আলোচনাটা হবে ইন টার্মস অফ ল্যাঙ্গুয়েজ, বিকজ আমাদের যত সংজ্ঞা ছিল ডিসাইডার বা আদার্স এর, সেটা আমরা দিছিলাম ইন টার্মস অফ ল্যাঙ্গুয়েজ, নট ইন টার্মস অফ প্রবলেম। তো এবং দুইটা আসলে ইকুইভ্যালেন্ট, সেটা আমরা একটু পরে বুঝে যাবো এটা আসলে দুইটা আসলে ইকুইভ্যালেন্ট। তো ফার্স্ট অফ অল আমরা যেসব প্রবলেম নিয়ে আলোচনা করবো সেগুলো হচ্ছে রিলেটেড টু রেগুলার ল্যাঙ্গুয়েজ। এখানে লিখছে যে নোট দ্যাট উই চোজ টু রিপ্রেজেন্ট ভেরিয়াস কম্পিউটেশনাল প্রবলেমস বাই ল্যাঙ্গুয়েজেস, ডুইং সো ইজ কনভেনিয়েন্ট, সুবিধাজনক, বিকজ উই হ্যাভ অলরেডি সেট আপ টার্মিনোলজি ফর ডিলিং উইথ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের দিয়ে আমরা অলরেডি সব মানে ডিসাইডার, তারপরে রিকগনাইজার ইত্যাদি ইত্যাদি যত রকম টার্মিনোলজি আছে সেটা আমরা ডিসক্রাইব করছি ইন টার্মস অফ ল্যাঙ্গুয়েজ। দ্যাটস ওয়াই আমরা ওটা ইয়ে করবো। ফর এক্সাম্পল, দি অ্যাকসেপ্টেন্স প্রবলেম ফর ডিএফএস of testing whether a particular deterministic finite automata accepts a given string can be expressed as language ADFA. প্রবলেমটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স প্রবলেম। অ্যাকসেপ্টেন্স প্রবলেমটা কি? অ্যাকসেপ্টেন্স প্রবলেম হচ্ছে তোমাকে একটা ডিএফএ দেওয়া থাকবে, তোমাকে বলতে হবে, এবং ডিএফএ দেওয়া থাকবে এবং একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া, একটা স্ট্রিং দেওয়া থাকবে, স্ট্রিং দেওয়া থাকবে এবং একটা ডিএফএ দেওয়া থাকবে। তোমাকে বলতে হবে যে এই ডিএফএটা এই স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করে নাকি করে না। ইটস এ প্রবলেম অবভিয়াসলি। Given a DFA and a string, tell us whether the string is accepted by this DFA or not. It's a problem. এবং এই প্রবলেমটা খেয়াল করে দেখো, এই প্রবলেমের সলিউশন কিন্তু ইয়েস নো যাচ্ছে। হ্যাঁ, অ্যাকসেপ্ট করবে নাকি করবে না, কোনো ঝুলে রাখার কোনো সুযোগ নেই। তোমাকে বলতে হবে যে এই ডিএফএটা এই স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করবে নাকি করবে না। এখন এইটাকে আমরা এখানে এক্সপ্রেস করতেছি অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজের নাম দেওয়া হয়েছে এডিএফএ। এডিএফএ। এখন ল্যাঙ্গুয়েজের মেম্বার কি? ল্যাঙ্গুয়েজের মেম্বার হচ্ছে বিডব্লিউ। ল্যাঙ্গুয়েজ মেম্বার হচ্ছে বিডব্লিউ, একটা পেয়ার। এই ল্যাঙ্গুয়েজের মেম্বার হচ্ছে একটা পেয়ার, যেখানে বি ইজ এ ডিএফএ দ্যাট অ্যাকসেপ্টস ইনপুট স্ট্রিং ডাব্লিউ। তাহলে দেখা যাচ্ছে কি, যে যদি বি ডাব্লিউ কে অ্যাকসেপ্ট করে তাহলে বিডব্লিউ হবে ল্যাঙ্গুয়েজের মেম্বার, আর বি যদি ডাব্লিউ কে অ্যাকসেপ্ট না করে তাহলে বিডব্লিউ ল্যাঙ্গুয়েজের মেম্বার হবে না। আরেকবার বলি, বি যদি ডাব্লিউ কে অ্যাকসেপ্ট করে তাহলে বিডব্লিউ হবে ল্যাঙ্গুয়েজটার মেম্বার, আর যদি বিডব্লিউ কে অ্যাকসেপ্ট না করে, বিডব্লিউ কে অ্যাকসেপ্ট না করে তাহলে বিডব্লিউ ল্যাঙ্গুয়েজের মেম্বার হবে না। ঠিক আছে? তাহলে দেখো আমরা অ্যাকসেপ্টেন্স প্রবলেমকে নিয়ে গেলাম বা এক্সপ্রেস করলাম অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ। প্রবলেমটা ছিল টু ডিসাইড if a particular string is accepted by a particular DFA বা deterministic finite automata. একটা পার্টিকুলার স্ট্রিং একটা পার্টিকুলার ডিএফএ দিয়ে অ্যাকসেপ্ট হয় কি হয় না, এটা হচ্ছে প্রবলেম। আর এটাকে আমি ল্যাঙ্গুয়েজের মধ্যে কিভাবে নিলাম, যে যদি বি যদি ডাব্লিউ কে অ্যাকসেপ্ট করে তাহলে বিডব্লিউ হচ্ছে এডিএফ এর মেম্বার, আর যদি বিডব্লিউ কে অ্যাকসেপ্ট না করে তাহলে বিডব্লিউ এডিএফ এর মেম্বার না। খুব সিম্পল। আচ্ছা, তাহলে আমাদের কি দাঁড়ালো? আমাদের দাঁড়ালো যে বিডব্লিউ এর মেম্বারশিপ চেক করা মানে হচ্ছে অ্যাকসেপ্টেন্স প্রবলেমটাকেই চেক করা। বিডব্লিউ মেম্বারশিপ চেক করা মানেই হচ্ছে বিডব্লিউ কে অ্যাকসেপ্ট করে কি করে না সেই প্রবলেমটা সলভ করা। কারণ ল্যাঙ্গুয়েজের মেম্বারশিপ হইতে হলে, মেম্বার হইতে হলে তাকে অ্যাকসেপ্ট করাইতে হবে। তাহলে যদি আমি বলতেছি এটা একটা ল্যাঙ্গুয়েজ, বাট আসলে কিন্তু একটা অ্যাকসেপ্টেন্স প্রবলেম। তো এখন আমাদের যেটা দেখার বিষয় সেটা হচ্ছে whether ADFA is a decidable language. থিওরাম 14.1 এ 4.1 এ যেটা বলা হয়েছে যে ADFA is a decidable language, এটা আমাকে প্রমাণ করতে হবে যে ডিসাইডেবল ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা বলতে পারবো, যদি এটা প্রমাণ করি তাহলে আমরা বলতে পারবো যে অ্যাকসেপ্টেন্স প্রবলেম ইজ অলসো ডিসাইডেবল। অ্যাকসেপ্টেন্স প্রবলেম ইজ অলসো
ডিসাইডেবল। তো কিভাবে কি করা হবে সেটা হচ্ছে, আইডিয়াটা হচ্ছে এরকম যে যে আমি একটা ফাইনাইট অটোমেটা বানাবো, সরি, একটা টুরিং মেশিন বানাবো, যেটা এডিএফ কে ডিসাইড করবে। কি করব ওখানে, আমি বি কে সিমুলেট করব ইউজিং দ্যাট ফাইনাইট অটোমেটা। বি কে সিমুলেট করব তার উপরে, ডাব্লিউর উপরে। যদি সিমুলেশন একটা অ্যাকসেপ্ট স্টেটে শেষ হয় তাহলে বলবো অ্যাকসেপ্ট, আর যদি না হয় তাহলে বলবো রিজেক্ট। এটা হচ্ছে জেনারেল ভাবে বলা হলো। এখন এক্স্যাক্টলি আসলে কিভাবে করা হবে, এক্স্যাক্টলি কিভাবে করা হবে সেটা বোঝার জন্য আমাদের একটা জিনিস দেখা দরকার, সেটা হচ্ছে যে ধরো একটা প্রবলেম, একটা প্রোগ্রাম তুমি লিখছো, এই জন্য বলছিলাম যে এটা কল্পনা লাগবে আর কি, একটু কল্পনা করা লাগবে। মনে করো তুমি একটা প্রোগ্রাম লিখছো, সেই প্রোগ্রামটার ইনপুট হিসাবে তুমি সেই প্রোগ্রামের কোডটাকে ধরা দিতে পারো না? আমি বুঝতে পারলাম? তুমি একটা প্রোগ্রাম লিখছো, সেই প্রোগ্রামের ইনপুট হিসাবে ওই প্রোগ্রামের যে কোড, যে ধরো ইনক্লুড স্টুডিও আইও ইন্ট মেইন হাবিজাবি লিখছো, সেটাকে কি ওই প্রোগ্রামের ইনপুট হিসেবে ধরা দিতে পারো? দিতে পারো না? দিতে পারো না? মনে করো একটা প্রোগ্রাম আছে, তুমি এরকম প্রোগ্রাম লিখছো, যে প্রোগ্রামটা কি করে, যে ইনপুট যা যা দেওয়া হয় সেটা এসে আউটপুট করে। ইনপুট যা দেওয়া হবে সেটা এসে আউটপুট হিসেবে ধরে মানে ইয়ে করবে, শো করবে। ঠিক আছে? তো আমি লিখলাম হ্যালো, সে বললো রিপ্লাই হ্যালো। আমি বললাম হোয়ার আর ইউ, সে বললো হোয়ার আর ইউ। আমি বললাম 1 2 3, সে বললো 1 2 3। আমি বুঝতে পারতেছি না? জি স্যার, বুঝছি। এরকম প্রবলেম তো লেখাই যায়। এখন মনে করো তুমি একটা যে কোনো একটা প্রোগ্রাম লিখছো, এরকম প্রোগ্রাম হোক বা যে প্রোগ্রামই হোক, তুমি কি করলা, ওই যে কোডটাকে লিখছো সেই কোডটাকেই অ্যাজ এ ইনপুট এখানে দিয়ে দিলা। তাই যে প্রবলেমটা লিখছো সেই প্রবলেমটাই ধরো যে ইকো করে যে প্রবলেমটা, সেই প্রবলেমটা তুমি আবার কি করলা, সেই প্রবলেমের কোডটাকে আবার তাকে দিয়ে দিলা। তাহলে সে কি করবে? তাহলে সে ওই প্রোগ্রামটাকেই আবার আমাকে দেখাবে যে এই যে প্রোগ্রামটা, কিন্তু সে কিন্তু প্রোগ্রাম বুঝে দেখাবে না, সে দেখাবে একটা স্ট্রিং হিসেবে, আর কিছু না। তার মানে আমরা একটা প্রোগ্রামকে একটা প্রোগ্রামের ইনপুট হিসাবে দিতে পারি, হ্যাঁ, ইভেন চাইলে ওই প্রোগ্রামটাকেই দিতে পারি। তো ওটাকে আমরা বলি কি, ওটাকে আমরা ডেসক্রিপশন। হ্যাঁ, আমরা বলি ডেসক্রিপশন অফ কি, ডেসক্রিপশন অফ দ্য প্রোগ্রাম। এখন যে কোনো প্রোগ্রামের ডেসক্রিপশন কিন্তু মূলত একটা স্ট্রিং, আর কিছু না। এটা কি কনভিন্স? যে কোনো প্রোগ্রামের বা যে কোনো অ্যালগরিদমের ডেসক্রিপশন কিন্তু মূলত একটা স্ট্রিং। এটা বড় স্ট্রিং, সেই স্ট্রিং মধ্যে এন্টার আছে, মানে নিউ লাইন আছে, সেই স্ট্রিং মধ্যে স্পেস আছে, হ্যাঁ, স্পেশাল সিম্বল আছে, এবিসিডি আছে, অনেক কিছু আছে, সংখ্যা থাকতে পারে, ডিজিট থাকতে পারে, কিন্তু আলটিমেটলি একটা প্রোগ্রামের ডেসক্রিপশন মূলত একটা স্ট্রিং। এটা কি কনভিন্স না? কনভিন্স না? একটা প্রোগ্রামের ডেসক্রিপশন একটা একটা স্ট্রিং। এটা কি তোমরা কনভিন্স না? কনভিন্স না? ইনফ্যাক্ট আমরা যখন কম্পাইলারের কাছে একটা প্রোগ্রাম দিই, আমি যখন লিখে এই প্রোগ্রামটা কি করি, আমরা আরেকটা প্রোগ্রামের কাছে দিই, আরেকটা প্রোগ্রামের কাছে দিই, যে প্রোগ্রামটাকে আমরা বলি কম্পাইলার, তাই না? কম্পাইলার আমার এই প্রোগ্রামটাকে কি হিসাবে চিনে? আমার এই প্রোগ্রামটাকে চিনে অ্যাজ এ স্ট্রিং, একটা সিম্পল একটা স্ট্রিং, বেশ বড় সড় একটা স্ট্রিং। বোঝা গেছে? কি রেসপন্স করে না দেখি? স্যার কে বলছো? 25। হ্যাঁ, 25 স্যার। আচ্ছা, তাহলে আমরা যেটা বললাম সেটা হলো যে কোনো প্রোগ্রামের ডেসক্রিপশন মূলত একটা স্ট্রিং। এখন কম্পাইলার কি করে? কম্পাইলার যেটা করে সেটা হচ্ছে এই যে ডেসক্রিপশনটা সে পাইলো, একটা স্ট্রিং আকারে পাইলো, এই স্ট্রিংটা কি একটা ভ্যালিড প্রোগ্রাম নাকি ইনভ্যালিড প্রোগ্রাম, এটাকে কি একটা সি প্রোগ্রাম হিসেবে ধরা যায় নাকি ধরা যায় না? হ্যাঁ, যেমন ধরো আমি লিখলাম টিন মেইন, আইএনটি জায়গায় টিআইএন লিখলাম, টিন মেইন।
টিন মেইন বলতে কিছু নাই, আইছে আইএনটি মেইন মানে ইন্ট মেইন, তার মানে কি এটা ভ্যালিড না, তাই না? তারপরে আমি একটা সেমিকোলন দিলাম না, তার মানে এটা ভ্যালিড না। তাহলে আমি দিলাম স্ট্রিং হিসাবে, সে বলে দিল যে ওয়েদার দিস স্ট্রিং ইজ এ ভ্যালিড সি প্রোগ্রাম অর নট, ইটস পসিবল। পসিবল না? একটা ডেসক্রিপশন দিলাম, সেই ডেসক্রিপশনটা একটা ভ্যালিড প্রোগ্রাম কি প্রোগ্রাম না সেটা পসিবল, এটা বোঝা পসিবল। এখন একটা প্রোগ্রাম আসলে কিন্তু একটা টুরিং মেশিন, হ্যাঁ, তো অত বিষয় যাওয়া দরকার নেই। যে কোনো প্রোগ্রাম বা যে কোনো মেশিনকে আমরা অ্যাজ এ স্ট্রিং রিপ্রেজেন্ট করতে পারবো অলওয়েজ। যেমন ধরো এখানে যেটা লিখছে যে যে লেটস এক্সামিন দ্য ইনপুট বিডব্লিউ। এখানে দুটো জিনিস আছে, একটা তো একটা স্ট্রিং আগেই আছে, ডাব্লিউ তো একটা স্ট্রিং, ঠিক আছে, আগের থেকেই এটা স্ট্রিং, সমস্যা নাই। কিন্তু বিটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করবো? বিটাকে রিপ্রেজেন্ট করার উপায় হচ্ছে এইভাবে রিপ্রেজেন্ট করা যায়, যেহেতু বি এর মধ্যে 5টা জিনিস আছে, কিউ, সিগমা, তারপরে ট্রানজিশন ফাংশন, কিউ0 এফ। এখন এইটাকে আমি চাইলে একটা কোন একটা এনকোডিং স্কিম ইউজ করে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। হ্যাঁ, এটা একটা একেবারে ইম্পসিবল কিছু এরকম না। আমি পরপর লিখে গেলাম। আমি যদি আগে থেকেই জানি যে এটা এইভাবে থাকবে তাহলে কিন্তু আর রিপ্রেজেন্ট করতে কোনো সমস্যা না। হ্যাঁ, যেমন ধরো আমি আগে থেকে জানি যে এখানে মনে করো 5টা স্টেট আছে, তাহলে আমি লিখে দিলাম 5, ফার্স্টে লিখলাম 5, প্রথম করে লিখলাম 5, হ্যাঁ, এরপরে করে লিখলাম যে আমার কয়টা মানে ইয়েগুলা কি, মাঝখানে ধরো একটা হ্যাশ দিয়ে দিলাম বোঝার জন্য যে হ্যাশের আগে যেটুকু আছে সেটা হচ্ছে নাম্বার অফ স্টেট, হ্যাশের পরে যেটা আছে সেটা হচ্ছে কি বলে ইনপুট অ্যালফাবেট। আর একটা হ্যাশ দিলাম, আবার একটা হ্যাশ দিলে এরপরে লিখলাম হচ্ছে ডেলের ডেসক্রিপশন। হ্যাঁ, শুধু আমাকে জানতে হবে যে আসলে আমি ডেসক্রিপ্টটা কিভাবে করব। হ্যাঁ, সেই অনুযায়ী আমি একটা ডিজাইন করতে পারি, কোনো সমস্যা নেই। সো এই কারণে আমরা চাইলে খুব সহজেই এইভাবে মেশিনটাকে ডেসক্রাইব করতে পারবো এজ এ স্ট্রিং। হ্যাঁ, তাহলে এম এর মধ্যে আমি প্রথমে মেশিনটাকে লিখলাম, এরপরে স্ট্রিংটাকে লিখলাম। এখন যেহেতু এম এর মধ্যে আমি লিখে রাখছি কিভাবে মেশিনে কি কি আছে না আছে সব লিখে রাখছি, সো এখন আমি এম কে সিমুলেট করতে পারবো, সরি বি কে সিমুলেট করতে পারবো। হ্যাঁ, শুধু এখানে চ্যালেঞ্জটা কি, চ্যালেঞ্জ একটাই চ্যালেঞ্জ, সেটা হচ্ছে বি কে মেশিনের মধ্যে লেখা, এবং আমরা ওটা বললাম যে ইনটিউটিভলি বুঝতে পারি, যেটা আমরা জানি যেটা পসিবল। হ্যাঁ, যে আমরা ওই মেশিনের ডেসক্রিপশনটাকে আমি সরি বি এর ডেসক্রিপশনটাকে আমি এম এর মধ্যে লিখে রাখতে পারবো, লিখে রাখলাম, লেখার পরে সিমুলেট করলাম। সিমুলেট করার পরে যদি দেখা যায় যে কি বলে, যেমন এখানে কিভাবে করবে সে বলছে যে ইট কিপস ট্র্যাক অফ বিস কারেন্ট স্টেট এন্ড বিস কারেন্ট পজিশন ইন দ্য ইনপুট ডব্লিউ বাই রাইটিং দিস ইনফরমেশন ডাউন ইন স্টেপ। প্রতিবার আমি লিখে রাখবো যে কোথায় বি এর কারেন্ট পজিশন কি এবং বি এর ইনপুট কি বলে এটাকে ইনপুটের কোন জায়গায় আমি আছি। ইনিশিয়ালি বিস কারেন্ট স্টেট ইজ কিউ0 and বিস কারেন্ট ইনপুট পজিশন ইজ ইলেকট্রন সিম্বল অফ ডব্লিউ। ডব্লিউ শুরুতে থাকবে বিএস কারেন্ট পজিশন এবং কারেন্ট স্টেট থাকবে কিউ0 তে, এবং কন্টিনিউয়াসলি আমি আপডেট করতে থাকবো তার স্টেট এবং পজিশন, মানে বি এর স্টেট আপডেট করতে থাকবো আর ডব্লিউ এর পজিশন আপডেট করতে থাকবো। কিভাবে আপডেট করব? বেসড অন ট্রানজিশন ফাংশন। এবং যখন এমটা ডব্লিউ এর লাস্ট সিম্বলটাকে প্রসেস করে ফেলবে তখন এম বলবে অ্যাকসেপ্ট যদি বি একটা অ্যাকসেপ্টিং স্টেটে থাকে, আর এম বলবে রিজেক্ট যদি বিটা একটা নন অ্যাকসেপ্টিং স্টেট থাকে, মানে এমন একটা স্টেট থাকে যে স্টেটটা অ্যাকসেপ্টিং না। তাহলে দেখা যাচ্ছে যে সব ক্ষেত্রেই কিন্তু আমরা ইয়েস নো বলতে পারতেছি, যে সব ক্ষেত্রে ইয়েস নো বলতে পারতেছি, সময় বলতে পারি যে এডিএফএ ইজ ডিসাইডেবল। ঠিক আছে, তো এখানে আমাদের প্রমাণটা শেষ হলো। এনএফএ কে ডিসাইডেবল প্রমাণ করতে হলে আমাকে কি করতে হবে? প্রথমে এনএফএ কে ডিএফএ তে কনভার্ট করতে হবে। ইকুইভ্যালেন্ট ডিএফএ, এটা আমরা জানি যে ইকুইভ্যালেন্ট ডিএফএ তে কনভার্ট করা সম্ভব। করলাম, করার পরে কি করব? এখন আমি ওই এর আগে যেটা দেখছিলাম এডিএফ এর যেটা দেখছিলাম সেইটাকে চালাবো। হ্যাঁ, সেই মেশিনটাকে চালাবো। কার উপর চালাবো? সিডব্লিউ এর উপর, বিডব্লিউ এর উপর না, কিন্তু সিডব্লিউ এর উপর।
এখন যদি এমটা অ্যাকসেপ্ট করে তাহলে আমি বলবো অ্যাকসেপ্ট, আদারওয়াইজ রিজেক্ট। এটা কাজ করবে, কেন কাজ করবে? কারণ বি এবং সি ইকুইভ্যালেন্ট, এনএফএ বি এবং ডিএফএ সি দে আর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে? বোঝা গেছে, তাই না? বলছে let Rx equals to Rw where R is a regular expression that generates string W. আমরা বলবো না যে R accepts W because R is not a machine. R হচ্ছে একটা রেগুলার এক্সপ্রেশন। আমরা যে শব্দটা এখানে ইউজ করছি সেটা হচ্ছে জেনারেট। এই রেগুলার এক্সপ্রেশন দিয়ে এই স্ট্রিংটা জেনারেট করা যায় কিনা, যেমন ধরো এ বি স্কয়ার, সরি বি স্টার। এ বি স্টার মানে কি? এ বি স্টার মানে এ এ বি এ বি বি এ বি 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 এরকম, তাই না? তাহলে এখানে আমরা এই রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে আমি উই ক্যান জেনারেট সাম স্ট্রিং, বেশ কিছু স্ট্রিং আমরা জেনারেট করতে পারি। এখানে আমাকে দেখতে বলো whether R generates W, whether R generates W। তো এখানেও দেখবা খুব একেবারেই স্ট্রেট ফরওয়ার্ড একটা কাজ করছে, পুরান টেকনিক ইউজ করছে। আমরা জানি যে রেগুলার এক্সপ্রেশন থেকে এনএফএ বানানো যায়, তাই না? জানি না? জি স্যার, তৈরি করা যায়। হ্যাঁ, খুব সিম্পল একদম টেকনিকটা। তাহলে আমরা প্রথমে রেগুলার এক্সপ্রেশন থেকে একটা ইকুইভ্যালেন্ট এনএফএ বানাবো। আর এনএফএ এর জন্য আমরা তো অলরেডি ডিসাইডার বানাইছি না একটু আগে আমরা এনএফএ এর জন্য ডিসাইডার বানাইছি। সো সেই ডিসাইডার দিয়ে আমরা এটাকে প্রমাণ করতে পারবো, ডিসাইডার বানাতে পারবো। তাহলে দেখা যাচ্ছে কি এডিএফএটাই আসল। এডিএফএ থেকে আমরা মানে এনএফএ বানাইছি, আবার এনএফএ থেকে আবার এরএক্সটাকেও প্রমাণ করছি। তো এখানে একটা কথা লিখছে যে থিওরাম 4.1 4.2 4.3 ইলাস্ট্রেট দ্যাট যে কোনো একটা জন্য করাটাই যথেষ্ট, কারণ একটাকে একটা আমরা কনভার্ট করতে পারতেছি। আচ্ছা, এখন আমরা আরেকটু অন্য একটা প্রবলেমে যাব, যে প্রবলেমটার প্রমাণটা একটু ডিফারেন্ট। আমাদের আগের যেই প্রমাণগুলো ছিল স্ট্রেট ফরওয়ার্ড সেরকম না, একটু ডিফারেন্ট। এটাকে আমরা বলছি এমপ্টিনেস টেস্ট। এমপ্টিনেস টেস্ট ফর দ্য ল্যাঙ্গুয়েজ অফ এ ফাইনাইট অটোমাটা। মানে একটা ফাইনাইট অটোমাটার যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজটা এমটি কিনা, মানে ল্যাঙ্গুয়েজটা কোনো মেম্বার নাই, মানে নাই কিনা এটা দেখাইতে হবে, আদৌ আছে কিনা, আদৌ কোনো মেম্বার আছে নাকি নাই এটা দেখাইতে হবে। সো এখানে আমরা একদম পিওর ম্যাথমেটিক্স ইউজ করবো, কোনো ধরনের লজিক টজিক মানে ওরকম স্পেশাল কোনো লজিক না, একদম পিওর ম্যাথমেটিক্স সেট থিওরি ইউজ করবো। আমরা সেট থিওরি ইউজ করে এই জিনিসটা প্রমাণ করবো। সো তুমি দেখবে যে কম্পিউটার সায়েন্সে অনেক প্রমাণ আছে যেগুলো একদম পিওর ম্যাথমেটিক্স ইউজ করে প্রমাণ করা হয়। আবার এবার যে ভদ্রলোক ফিজিক্স নোবেল পুরস্কার পেলেন উনি কিন্তু একই কেস, বেসিক্যালি ম্যাথমেটিক্সের টুল ইউজ করে দেখাইছে। ম্যাথমেটিক্স ইজ সো পাওয়ারফুল, ম্যাথমেটিক্সের টুল ইউজ করে আমরা অনেক কিছু করতে পারি। তো তোমাদের যেহেতু তোমরা সায়েন্সের স্টুডেন্ট বা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট বা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তো তোমাদের অবশ্যই ম্যাথসের উপর দখলটা ভালো থাকা উচিত, তাহলে দেখবা যে সবকিছু সহজ হয়ে গেছে। আর সেটা না করলে দেখবা যে সবকিছু কঠিন। আচ্ছা, এমপ্টিনেস টেস্ট কিভাবে করা হবে? সরি, এটা অবশ্য ম্যাথমেটিক্যাল না, পরেরটা ম্যাথমেটিক্যাল মোড। এটা বেসিক্যালি নরমাল অ্যালগরিদমের মতোই, তবে আগেরটার মতো না, একটু ডিফারেন্ট। কিভাবে করা হয়েছে দেখো, আমরা তো জানি যে আমরা ডিএফএ কে ইয়ে করতে পারবো, কি বলে এনকোড করতে পারবো। এনকোড করলাম, করার পরে আমরা একটা অ্যালগরিদম ইউজ করবো, মার্কিং অ্যালগরিদম নাম দিচ্ছে ওরা। আমরা প্রথমে স্টার্ট স্টেটকে মার্ক করবো, স্টার্ট স্টেটকে মার্ক করবো ডিএফএ
স্টার্ট স্টেটকে মার্ক করব। এরপরে রিপিট আনটিল নো নিউ স্টেটস গেট মার্কড, মার্ক এনি স্টেট দ্যাট হ্যাজ এ ট্রানজিশন, মানে হচ্ছে কামিং ইনটু ইট ফ্রম এনি স্টেট দ্যাট ইজ অলরেডি মার্কড। যে স্টেটটা অলরেডি মার্কড সেই স্টেট থেকে কোনো ট্রানজিশন থাকলে, মনে করো স্টেট এ থেকে স্টেট বি এর দিকে একটা ট্রানজিশন আছে, একটা ডিএফ এ দেখাই তাহলে আলোচনা করতে সহজ হবে। মনে করো এই ডিএফ এটাই, তাহলে এখানে স্টেট কোনটা? কিউ1, তাই না? তাহলে আমার প্রথম কাজ কি হবে? আমার প্রথম কাজ হবে কিউ1টাকে মার্ক করে দেওয়া। মার্ক করলাম, কিউ1টাকে মার্ক করে দিলাম। কিউ1টাকে মার্ক করার পরে আমার এরপরে কাজ যেটা হবে সেটা হচ্ছে যে কিউ1 এর সাথে যার লিঙ্কড আছে, মানে কিউ1 থেকে আমি যেখানে যেতে পারি সেটা কি দিয়ে যাবো সেটা দেখার দরকার নেই। হ্যাঁ, আমি কি 1 দিয়ে যাই 0 দিয়ে কোনো দরকার নেই, জাস্ট যেতে পারি এটাই যথেষ্ট। তাহলে এটাকে মার্ক করে দিব। এরপরে কিউ2 থেকে কোথায় যাওয়া যায়? কিউ2 থেকে কিউ3 তে যাওয়া যায়। হ্যাঁ, কি দিয়ে যেতে পারি সেটা দেখার দরকার নেই, মার্ক করে দিব। এইভাবে যতক্ষণ ভাই মার্ক করতেই থাকবে। হ্যাঁ, যখন আমরা দেখবো যে সবাই মার্ক হয়ে গেছে, হ্যাঁ, যদি আমি দেখি যে সবাই মার্ক হয়ে গেছে তাহলে কি বলবো? তাহলে বলবো, সরি ভুল বলছি আমি। যদি আমরা দেখি যে এই মার্কিং করতে 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 যখন আমার মার্কিং শেষ হয়ে গেছে, তখন একটা অ্যাকসেপ্ট টেস্টের মার্ক হয়ে গেছে। যখন আমার মার্কিং শেষ হয়ে গেছে তখন আমরা দেখলাম যে অ্যাকসেপ্ট স্টেটটা মার্ক হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমি কি বলবো? অ্যাকসেপ্ট না রিজেক্ট? কি বলবো? আচ্ছা, তো আমরা ইকিউডিএফ এ দেখতেছি। ইকিউডিএফ হচ্ছে এ বি, হোয়ার এ এন্ড বি আর ডিএফএস এন্ড এল এ এন্ড এল বি। এল এ ইকুয়ালস টু এল বি। এল এ হচ্ছে এ ল্যাঙ্গুয়েজ, এল বি হচ্ছে বি এর ল্যাঙ্গুয়েজ। তো যদি যদি এ এবং বি ল্যাঙ্গুয়েজটা যদি এ ল্যাঙ্গুয়েজ এবং বি এর ল্যাঙ্গুয়েজ সমান হয় তাহলে আমরা বলবো যে ওই দুইটা ল্যাঙ্গুয়েজ, সরি ওই দুইটা মেশিন ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ সমান হওয়া মানে মেশিন দুইটা ইকুইভ্যালেন্ট হওয়া। তো এটা আমরা কিভাবে প্রমাণ করব? এটা প্রমাণ করার টেকনিক হচ্ছে যে এটা আমি যেটা বলছিলাম যে এটা পুরোপুরি ম্যাথমেটিক্যাল প্রুফ। আমরা সেটের যে কনসেপ্ট সেই কনসেপ্ট দিয়ে দেখাবো। তো ফার্স্ট অফ অল আমরা একটা জিনিস একটু জানতে চেষ্টা করি যে সেট ডিফারেন্স। সেট ডিফারেন্স সবাই বুঝো? সেট ডিফারেন্সটা কি? যেমন এ যদি একটা সেট হয়, এ যদি একটা সেট হয় এবং বি যদি একটা সেট হয় তাহলে এ মাইনাস বি মানে কি? এ মাইনাস বি মানে কি? বুঝতে পারবা? এ মাইনাস বি সমান কি হবে? 1 2 3 5 মানে এর থেকে যেগুলো বির মধ্যে ছিল সেটা ফেলা দিছি, তাই না? এর মধ্যে থেকে যেগুলো বির মধ্যে ছিল সেটা ফেলা দিছি, আর বাকি সব থাকবে। 6 নিয়ে কোনো কনসিডার করার দরকার নেই, কারণ 6 তো কোথাও নেই, মানে উপরে নাই। ঠিক আছে? আচ্ছা, যদি 2 4 6 হতো তাহলে কি হতো? 1 3 5, তাই না? নাকি
আচ্ছা বি মাইনাস এ কি হবে? বি মাইনাস এ কি হবে? হ্যাঁ 6 আর 8 6 আর 8। এখন এটাকে বলা সেট ডিফারেন্স, তাই না? এটা বলা সেট ডিফারেন্স। আচ্ছা এখন আসো সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক ডিফারেন্সটা কি? সিমেট্রিক ডিফারেন্স হচ্ছে a মাইনাস বি এটা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স। a মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। বলো তো a মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ কত হবে? কত হবে? Sir, A union B. হ্যাঁ Sir, A union B. 1 3 5 6 a ইউনিয়ন বি কেন হবে? Oh no. a মাইনাস বি ইউনিয়ন বি ভুলে মাইনাস এ 1 3 5 6 8। ঠিক আছে না? এখন আসো আমি দুইটা সেট নিই, সি ইকুয়ালস টু এটা আর ডি সমান হচ্ছে কমাই দিই এখানে হচ্ছে 2 3 4 5 6। বলো দেখি এদের সিমেট্রিক ডিফারেন্স কি? সি এবং ডি এর সিমেট্রিক ডিফারেন্স কি হবে? সি এবং ডি এর সিমেট্রিক ডিফারেন্স কি হবে? So 1 6. 1 6, sir. 1 6। সি এবং ই এর কি হবে? Sir, ফাঁকা হবে। হ্যাঁ কি হবে? স্যার নাল হবে, কিছু হবে না স্যার। কিছু হবে না। সি এবং ই তো একই না? জি স্যার জি স্যার। তাহলে দেখা যাচ্ছে যে যত বেশি মিল তত ছোট হয় সিমেট্রিক ডিফারেন্স, তাই না? যেমন ধরো এ এবং বির মধ্যে কিন্তু কমন কম ছিল, তার ফলে কিন্তু আমরা বেশ বড় একটা সেট পাইছিলাম 1 3 5 6 8। সি এবং ডির মধ্যে মিল কিন্তু খুব কম, মানে সরি মিল অনেক বেশি, সো আমরা পাইছিলাম কি সিডি পাইছিলাম 1 6। আর সি এবং ই হুবহু এক, সেটটা পাইছি পুরো ফাঁকা। তার মানে তাই না? তার মানে সিমেট্রিক ডিফারেন্সটা যদি এমটি হয় তাহলে বুঝতে হবে দুইটা সেট একই। বুঝতে পারলাম? সিমেট্রিক ডিফারেন্স যদি একই হয় দুইটা সেটের, তাহলে বুঝতে হবে দুইটা সেট কি একই। তাহলে আমরা সিমেট্রিক ডিফারেন্স মাপার মাধ্যমে বা সিমেট্রিক ডিফারেন্সের এমপিনেস চেক করার মাধ্যমে আমি বলতে পারবো যে ওয়েদার টু সেটস আর ইকুইভ্যালেন্ট অর নট, অর ইকুয়াল অর নট। ইকুইভ্যালেন্ট না বলে ইকুয়ালি বলতে পারি।
ঠিক বলছি না? আমরা একটা দুইটা সেটের সিমেট্রি ডিফারেন্সের এমপ্টিনেস চেক করার মাধ্যমে আমি বলতে পারবো যে দুইটা সেট ইকুইভ্যালেন্ট কিনা। সো বেসিক্যালি এখানে এই চেকটাই, এই কাজটাই করা হবে আর কি। আমরা তো অলরেডি এমপ্টিনেস চেক শিখছি যে কিভাবে একটা সেটের এমপ্টিনেস চেক করতে হয়। ইয়ে নাই, মাইনাস জিনিসটার কোনো কি বলে যে এটা তো ফান্ডামেন্টাল অপারেশন না। ফান্ডামেন্টাল অপারেশন হচ্ছে ইউনিয়ন, কনক্যাটেনেশন, তারপরে ইন্টারসেকশন, কমপ্লিমেন্ট, এগুলা সেটের। সো আমাদের আসলে এটার ইয়েটা দেখা দরকার যে এ মাইনাস বি আসলে কি বোঝায়। এ মাইনাস বি হচ্ছে এ ইন্টারসেকশন বি প্রাইম। হ্যাঁ, এ মাইনাস বি হচ্ছে এ ইন্টারসেকশন বি প্রাইম। তো এখানে সেই সিমেট্রি ডিফারেন্স বানানো হয়েছে যে এল এ ইন্টারসেকশন এল বি প্রাইম ইউনিয়ন এল এ প্রাইম ইন্টারসেকশন এল বি। তার মানে কি এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি ইন্টারসেকশন অফ এল এ, সরি, সিমেট্রি ডিফারেন্স অফ এল এ এন্ড এল বি। এটা হচ্ছে সিমেট্রি ডিফারেন্স অফ এল এ এন্ড এল বি। এখন যেহেতু আমরা জানি যে রেগুলার ল্যাঙ্গুয়েজ ইজ ক্লোজড আন্ডার ইউনিয়ন, regular language is closed under intersection, regular language is closed under complement and also concatenation. তোমাদের বইতে সরাসরি প্রমাণ আছে তিনটা, মানে লিখে দেওয়া আছে আর কি। ইউনিয়নটা লিখে দেওয়া আছে, ইন্টারসেকশনটা লিখে দেওয়া নাই। ইন্টারসেকশনটা আলাদা করে তোমাকে এক্সারসাইজে ছিল আর কি, প্রমাণ করার বিষয় ছিল। তো এটা প্রমাণ করা যায় যে রেগুলার ল্যাঙ্গুয়েজ ইজ অলসো ক্লোজড আন্ডার ইন্টারসেকশন। সো যেহেতু ক্লোজড আন্ডার ইন্টারসেকশন এবং ইউনিয়ন এবং হচ্ছে কমপ্লিমেন্ট, দ্যাটস ওয়াই আমি বলতে পারি যে এলসিটাও রেগুলার। যেহেতু এল এ রেগুলার, এল বি রেগুলার, দ্যাটস ওয়াই এলসিটাও রেগুলার হবে। তাহলে আমরা এলসি বানাই ফেলছি। এখন যেহেতু এলসি বানাই ফেলছি, তখন আমি জাস্ট কি করব, আমি সি এর জন্য এমপিনেস চেক করব। সি এর জন্য, সিটা কি, সিটা হচ্ছে, বা এলসিটা কি, এলসিটা হচ্ছে এল এ এবং এল বির সিমেট্রি ডিফারেন্স। তো এখন এখান থেকে আমি সি সি এর মেশিন বানাইতে পারি। এবং আমি যদি সিটাকে, মানে সি এর এমপিনেস চেক করি, হ্যাঁ, বা এলসির এমপিনেস চেক করি, তাহলে কি হবে? তাহলে যদি দেখি যে এল এ, সরি, সিএমটি বা এলসিএমটি, তাহলে এল এ এবং এল বি ইকুয়াল। আর যদি দেখি যে এলসিএমটি না, তাহলে এল এ এবং এল বি ইকুয়াল না। ঠিক আছে, এই ছিল আমাদের ইকুইভ্যালেন্স চেকের প্রমাণ। ইকিউডিএফ এ যে ডিসাইডেবল সেটা প্রমাণ। ভেন ডায়াগ্রাম তো সবাই চিনো, না? যেমন ধরো এখানে যে এই পুরো জায়গাটা, এই জায়গাটা পুরোটা, এই জায়গাটা পুরোটা, এই বাক্সটা পুরোটা, এই গোলটা পুরোটা, এই গোলটা পুরোটা, এটা হচ্ছে ইন্টারসেকশন, সরি কি বলে, ইউনিয়ন। মাঝখানে ফাঁকা যেটা, সেটা হচ্ছে ইন্টারসেকশন। আর এই যে এই মানে ইয়ে করে দেওয়া আছে, কি বলে এটাকে, একটু শেড করে দেওয়া আছে। এই শেড করে দেওয়া জায়গাটা হচ্ছে মূলত সিমেট্রি ডিফারেন্স। এখন তোমাদের মধ্যে এই এল এ এবং এল বির মধ্যে মিলটা যত কম থাকবে, তত এই জায়গাটা বেশি হবে। হ্যাঁ, বেশি হবে। আর মিল যত বেশি হবে তত কি হবে, সেটি জায়গাটা কমে আসবে, মানে এটা আস্তে 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 ঘিরে আসবে, আরো আরো কমে আসবে। যখন দুইটা সমান হয়ে যাবে, তখন এই সেটি জায়গাটা থাকবে না। আমরা বেশ কিছু ডিসাইডেবল প্রবলেম দেখলাম, যেগুলা রিলেটেড টু রেগুলার ল্যাঙ্গুয়েজ। এখন আমরা আরো দু একটা দেখবো, যেগুলো হচ্ছে রিলেটেড টু কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ। কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজের সাথে রিলেটেড কিছু কি বলে যে কিছু ডিসাইডেবল প্রবলেম আমরা দেখবো। তো প্রথম যেটা দেখা যাচ্ছে এখানে, সেটা হচ্ছে এসিএফজি। এসিএফজির মধ্যে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে জি, একটা হচ্ছে ডাব্লিউ। জি হচ্ছে একটা সিএফজি, সিএফজি মানে কি, কনটেক্সট ফ্রি গ্রামার। এখন জিডব্লিউ এসিএফজির মেম্বার হবে যদি জি
ডাব্লিউ কে জেনারেট করে। জিডাব্লিউটা এসএফজি মেম্বার হবে যদি জিডাব্লিউ কে রিকগনাইজ করে। যদি জিডাব্লিউ কে রিকগনাইজ করে তাহলে জিডাব্লিউ উইল বি a member of SCG. আচ্ছা, কিভাবে আমরা করব? আমরা সিএফজি থেকে একটা স্ট্রিং জেনারেট করার টেকনিকটা জানি। কি করতে হয় বলতে পারবা? সবার জানা উচিত। একটা সিএফজি এর মাধ্যমে কিভাবে একটা স্ট্রিং তৈরি করা যায় বা জেনারেট করা যায়। প্রসেসটার নাম কি? কনটেক্সট ফ্রি গ্রামারে স্টার সিম্বল থেকে স্ট্রিংটাকে তৈরি করা, এটাকে বলা হয় ডেরিভেশন। যে আমরা প্রথমে কি করব? প্রথমে স্টার সিম্বলটা লিখব। তারপরে স্টার সিম্বলের জন্য একটা কি আছে না? কি বলে যেটাকে? ওই রুল থাকবে না? যেমন ধরো a derives to bc অথবা a derives to axy। তো আমরা ওটা লিখে দিব, এর জায়গায় লিখে দিব axy। তোমরা যদি দেখতে চাও দেখতে পারো, দেখাই দিলে। এই যেখানে একটা মানে সেন্টেন্স থেকে কি লেখা যায়? সেন্টেন্স থেকে লেখা যায় নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ। রুলটা আছে এখানে, এখানে সব রুল আছে। দেখা যাচ্ছে এগুলো হচ্ছে রুল। যে কোনটার বলতে কি লেখা যায়, বামেরটা বলতে ডানটা লেখা যায়। হ্যাঁ, যেমন ধরো কমপ্লেক্স নাউন, এর বলতে কি লিখতে পারি? আর্টিকেল ফলোড বাই নাউন। আর্টিকেলের বলতে কি লিখতে পারি? এ লিখতে পারি অথবা দিয়ে লিখতে পারি। এটা কিন্তু দুইটা রুল আসলে। নাউনের বলতে কি লিখতে পারি? বয় অথবা গার্ল অথবা ফ্লাওয়ার। তারপরে ভার্ব ফ্রেজের বলতে কি লিখতে পারি? কমপ্লেক্স ভার্ব অথবা কমপ্লেক্স ভার্ব ফলোড বাই প্রিপোজিশন ফ্রেজ। এরকম কোনটার বদলে কি লিখতে পারি? সো এখানে আমরা লিখলাম, প্রথমে লিখলাম সেন্টেন্স, সেন্টেন্স থেকে লিখলাম, সেন্টেন্সের বদলে লিখলাম নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ। এরপরে নাউন ফ্রেজের বদলে লিখলাম কমপ্লেক্স নাউন, কমপ্লেক্সের বদলে লিখলাম আর্টিকেল ফলোড বাই নাউন, আর ভার্ব ফ্রেজ তো আগেই আছে। এরপর আর্টিকেলের বদলে লিখলাম এ, এরপর এটা, এরপর এখান থেকে এখান থেকে আসছে এখানে। বুঝতে পারছো? করতে করতে কি হলো? এ বয় সিস। ঠিক আছে, তাহলে এটা ছিল স্টার সিম্বল আর এটা ছিল কি? সেন্টেন্স বা স্ট্রিং। ঠিক আছে, এই যে প্রসেসটা পরপর লিখে গেলাম আমি। এই প্রসেসটাকে বলা হয় ডেরিভেশন। বোঝা গেছে নাকি? এই প্রসেসটাকে বলা হয় ডেরিভেশন, যে স্টার সিম্বল থেকে শুরু করে স্ট্রিং পর্যন্ত লেখা, যে কিভাবে কিভাবে এটা পাওয়া যায়। এটাকে বলা হয় ডেরিভেশন। তো এখন আমাদের কি বলে যে এখন আমি আমার কাজটা কি? আমার কাজ হচ্ছে যে একটা গ্রামার দেওয়া আছে, সেই গ্রামার থেকে কোন একটা স্ট্রিং ডিরাইভ করা যায় কি যায় না সেটা করতে হবে। তো এক্ষেত্রে আমি যেটা করতে পারি, খুব সিম্পল একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে যে স্ট্রিং গ্রামারের যে স্টার সিম্বল সেটা প্রথমে লিখলাম, লিখে এরপরে ওই স্টার সিম্বল থেকে যত রকম রুল আছে প্রত্যেকটা রুল অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, যদি 3টা রুল থাকে 3টা রুল অ্যাপ্লাই, যদি 100টা রুল থাকে 100টা রুল অ্যাপ্লাই করবো। হ্যাঁ, এটা নন ডিটারমিনিস্টিক মেশিন দিয়ে করা যায়, নন ডিটারমিনিস্টিক মেশিন দিয়ে করলে সময় লাগবে না, একসাথে সবগুলো করে দিব। এরপর আবার ওখান থেকে ওই 100টা যেই মানে নতুন স্ট্রিং তৈরি হলো সেখান থেকে আবার আবার অ্যাপ্লাই করবো, যত রুল অ্যাপ্লাই করা যায়। মানে এইভাবে আমি রুল অ্যাপ্লাই করতেই থাকবো যতক্ষণ না আমি স্ট্রিংটাকে পাই। কোন স্ট্রিংটাকে? ওই যে যেটা আমি খুঁজতেছি, ডাব্লিউটাকে আর কি। হ্যাঁ, করতে থাকবো যতক্ষণ আমি ডাব্লিউকে না পাই। কারণ এই অ্যাপ্রোচের সমস্যা যেটা, সেটা হচ্ছে যে যদি ওই গ্রামার দিয়ে ডাব্লিউকে জেনারেট করা না যায়, যদি গ্রামার দিয়ে ডাব্লিউকে জেনারেট করা না যায় তাহলে কি হবে? তাহলে তো সে কন্টিনিউয়াসলি করতেই থাকবে, জেনারেটর হবে না। হ্যাঁ, এবং আমি তো জানবো না যে কখন থামতে হবে। হ্যাঁ, যেমন একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা হচ্ছে, আমি লিখি স্পষ্ট হবে। মনে করো স্ট্রিংটা হচ্ছে, গ্রামারটা হচ্ছে এরকম: এ ডিরাইভস টু এ এক্স
অর বি। বুঝতে পারলাম? তাহলে এখানে কি হবে? এখানে স্ট্রিং কি হবে? এখানে স্ট্রিং হবে বি অথবা bx অথবা bxx, তাই না? বোঝা গেছে? এখন আমার যদি স্ট্রিংটা হয় এরকম, হ্যাঁ, এই স্ট্রিংটা তো আমি কখনোই পাবো না। বোঝা গেছে? আমি তো কখনোই পাবো না, কারণ এটা তো কন্টিনিউয়াসলি এক্সপ্রেস থাকবে। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি যে কন্টিনিউয়াসলি ডিরাইভ করতে থাকবো, তাহলে কি হবে? ax, এখান থেকে axx, এখান থেকে axx, এভাবে কি আমি অনন্তকাল চলতেই থাকবো। অনন্তকাল চলে যাবো, আমার মেশিনটা হল্ট করবে না, কিন্তু আমি যে ডিজায়ার স্ট্রিং সেটা পাবো না, এবং যে ডিজায়ার স্ট্রিং পাওয়া যাবে না সেইটাও টের পাবো না। বুঝতে পারছো? আমি ইনফিনিট পর্যন্ত চালাবো, কিন্তু তবুও টের পাবো না যে আমার পক্ষে এটা পাওয়া সম্ভব না। ঠিক আছে? সেই জন্য এই যে অ্যাপ্রোচটা, আমি কন্টিনিউয়াসলি সবগুলা ডেরিভেশন ট্রাই করব, এটা আসলে ফিজিবল না। কারণ থামবো কোথায়? কিন্তু একটা ফরচুনেটলি একটা টেকনিক আছে, যে টেকনিকটা এখানে তোমাদের ছিল, আমরা এটা আসলে ওইভাবে দেখি নাই, এটা এক্সারসাইজ আকারে ছিল আর কি। সেটা হচ্ছে, যদি গ্রামারটা চমস্কি নরমাল ফর্মে থাকে, যদি গ্রামারটা চমস্কি নরমাল ফর্মে থাকে, তাহলে যে কোনো স্ট্রিং তৈরি করতে 2n-1 স্টেপ লাগবে। হ্যাঁ, মানে ডেরিভেশনের স্টেপ হবে 2n-1। এটা এমনি বোঝা যায়, তারপর তুমি তাহলে প্রমাণ করে দেখতে পারো। কারণ প্রত্যেকটা থেকে দুইটা করে স্ট্রিং তৈরি হয়, সো ওই দুইটা করে স্ট্রিংটা তৈরি হলে, যেহেতু দ্যাটস ওয়াই আমার যদি স্ট্রিং এর লেংথ হয় বলে যে n, তাহলে আমার ম্যাক্সিমাম নাম্বার অফ স্টেপ হচ্ছে 2n-1। সো আমার কাজ কি হবে? আমার কাজ হবে ওই ডেরিভেশনটাই করা, রিপিটেডলি ডেরিভেশন অ্যাপ্লাই করা, বাট আগে গ্রামারটাকে চমস্কি নরমাল ফর্মে নিয়ে যেতে হবে। গ্রামারটাকে আগে চমস্কি নরমাল ফর্মে নিয়ে যেতে হবে, এরপরে আমি রিপিটেডলি অল ডেরিভেশন অ্যাপ্লাই করব। যদি 2n-1 স্টেপের মধ্যে আমি স্ট্রিংটাকে পেয়ে যাই, তাহলে তো পেয়ে গেলাম, তাহলে বলবো ইয়েস। আর যদি 2n-1 স্টেপের মধ্যে স্ট্রিংটাকে না পাই, তাহলে ধরে নিতে হবে যে স্ট্রিংটাকে পাওয়া যাবে না। হ্যাঁ, ধরে নিতে হবে স্ট্রিংটাকে পাওয়া যাবে না। তখন আমরা ফার্দার আর এক্সপ্লোর করবো না, ডিরেক্টলি বলে দিব যে নো, নট অ্যাকসেপ্টেড, রিজেক্ট। সো এখানে সে কথা বলা হয়েছে যে ফার্স্ট অফ অল কনভার্ট জি ইনটু ইকুইভ্যালেন্ট গ্রামার ইন চমস্কি নরমাল ফর্ম, দেন 2n- স্টেপ পর্যন্ত সবগুলা ডেরিভেশন করো, করে দেখো যে হয় কি হয় না। তো এখন একটা বিষয় তোমাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে যে একটা কি বলে, একটা পার্টিকুলার স্ট্রিং, একটা পার্টিকুলার সিএফজি জেনারেট করতে পারে কি পারে না, এই কাজটাই কিন্তু কম্পাইলার করে। আমরা যখন কম্পাইল করি তখন শুধু এই কাজটাই করি। আমাদের প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য একটা সিএফজি থাকে, এবং কম্পাইলার যেটা করে সেটা হচ্ছে যে আমার যে প্রোগ্রামটা আমি লিখি, সেই প্রোগ্রামটা কে সে ধরেন একটা স্ট্রিং, সেই ধরনের একটা স্ট্রিং, তো এরপরে সে চেক করে দেখে যে ওয়েদার দ্যাট সিএফজি, দ্যাট মিনস সি ল্যাঙ্গুয়েজের মনে করো ফর এক্সাম্পল, বা জাভা ল্যাঙ্গুয়েজের সিএফজি, এটা দেখি এই জাভা প্রোগ্রামটাকে ডিরাইভ করা যায় কি যায় না। কিন্তু ওরা কিন্তু আমরা যে অ্যাপ্রোচে দেখলাম সেই অ্যাপ্রোচে করে না, কারণ এই অ্যাপ্রোচ অনেক ইনএফিশিয়েন্ট অ্যাপ্রোচ। আমরা এখানে ইনএফিশিয়েন্ট অ্যাপ্রোচগুলো ইউজ করতেছি, কারণ আমাদের এখানে ওই মানে কাজটা করা যায় কি যায় না সেটা প্রমাণ করা দরকার। সো আমরা সিম্পলেস্ট মেথডে এটা প্রমাণ করতেছি কাজটা করা যায় কি যায় না। এফিসিয়েন্সি করতে হলে এটা অনেক অ্যাডভান্স লেভেলের টেকনিক আছে, যেটা তোমরা কম্পাইলে যখন পড়বা তখন দেখবা অনেক ফাস্ট করা যায়, এত ঝামেলা করে করা লাগে না। কিন্তু তার জন্য অনেক কাজ করতে হয়, অনেক হোমওয়ার্ক করতে হয়, অনেক কিছু মানে আগে প্রিপেয়ার করে নিতে হয়। সো এখানে জাস্ট আমরা দেখতেছি যে whether this can be done or not. আচ্ছা, তো ইডিএফ এতে আমরা যেটা করছিলাম সেটা হলো যে আমরা স্টার্ট স্টেট থেকে শুরু করে যত রকম ট্রানজিশন করা যায় সবগুলো ট্রানজিশন করে আমরা ইয়েতে গেছিলাম, কি বলে অ্যাকসেপ্ট স্টেট যাওয়া যায় কিনা দেখছিলাম। যদি অ্যাকসেপ্ট স্টেট না যাওয়া যায় তখন আমরা বলতাম যে এটা এমটি, ল্যাঙ্গুয়েজটা এমটি। সো এখানে তো আমরা আমাদের
সিম্বল আছে কিন্তু অ্যাকসেপ্টিং বলে কোনো কিছু নাই আসলে। সো ওই জন্য আমাকে যেটা করতে হবে ওই স্টার সিম্বলটাকেই ম্যানিপুলেট করতে হবে, হিসাব করতে হবে স্টার সিম্বলকে কিভাবে করা যায়, স্টার সিম্বল দিয়ে কিভাবে কাজটা করতে পারি। সো যেহেতু একটা জিনিস আছে স্টার সিম্বল, সো আমাকে শুরু করতে হবে উল্টা দিক থেকে। কিরকম এটা? আমাদের যতগুলো রুল আছে, আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা অল টার্মিনাল সিম্বলকে মার্ক করব। অল টার্মিনাল সিম্বলকে মার্ক করব ফার্স্ট অফ অল। এরপরে আমরা প্রত্যেকটা রুলে দেখব যে রুলের ডান দিকের জিনিসটা মার্ক হয়ে গেছে কিনা। যদি একটা রুলের ডান দিকের সবগুলো সিম্বল মার্ক হয়ে যায় তাহলে তার বাম দিকটাকেও মার্ক করব। একটা রুলে যেমন ধরো এ থেকে বিসি লেখা যায়, আবার বিসি থেকে এক্স ওয়াই, বি থেকে এক্স, সি থেকে ওয়াই লেখা যায়। তাহলে আমি কি করবো? প্রথমে এক্স ওয়াই মার্ক হলো, এখন এক্স যেহেতু মার্ক হয়েছে তাহলে বি থেকে এক্স লেখা যায়, লিখি, দেখতে বোঝা যাবে। মনে করো আমার রুলগুলো হচ্ছে এরকম যে এ থেকে বিসি, বি থেকে এক্স, সি থেকে ওয়াই, এরকম মনে করা আছে। এখন ধরো আমি আমার প্রথম কাজ কি? আমার প্রথম কাজ হচ্ছে টার্মিনাল গুলোকে মার্ক করলাম। টার্মিনাল কে? টার্মিনাল হচ্ছে এক্স এবং ওয়াই। নেক্সট হচ্ছে যদি রুলের ডান দিকটা মার্ক হয়ে যায়, আচ্ছা একটা নিই, ধরো দেখবো এটা। আচ্ছা মনে করো এরকম আছে। এখন আমরা প্রথমে কি করব? প্রথমে এক্স ওয়াই জেড কে মার্ক করব। এক্স ওয়াই জেড মার্ক হয়ে গেল। এখন সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে রিপিটেডলি একটা কাজ করব, সেটা হচ্ছে যদি কোন একটা রুলের ডান দিক মার্ক হয়, হ্যাঁ, তাহলে তার বাম দিকেও মার্ক করবো। যেমন ধরো আমার অলরেডি এক্স ওয়াই জেড মার্ক হয়ে গেছে। যেহেতু এক্স ওয়াই জেড মার্ক হয়ে গেছে, সো প্রথম রুল দেখো এখানে কিন্তু এক্স মার্ক আছে কিন্তু ডি আনমার্কড। যেহেতু ডি আনমার্কড, সো আমি বি কে মার্ক করতে পারতেছি না। আর এখানে কি হয়েছে? এখানে হচ্ছে সি ওয়াই, তাহলে ওয়াই যেহেতু মার্ক হয়ে গেছে, সো আমি সি কে মার্ক করে দিতে পারি। মার্ক করে দিলাম, সি কে মার্ক করে দিলাম। হ্যাঁ, এরপরে যেহেতু জেড মার্ক হয়ে গেছে তাহলে ডি কে মার্ক করে দিলাম। হ্যাঁ, এখন যেহেতু ডি এবং সি মার্ক হয়ে গেছে, হ্যাঁ, এক্স তো আগেই মার্ক আছে, তাহলে ডি এবং এক্স মার্ক হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমি বি কেও মার্ক করে দিতে পারি। তাহলে বি কেও মার্ক করে দিলাম। হ্যাঁ, তাহলে এখন দেখো বামে কি আছে, ডানে কি আছে? ডানে হচ্ছে বিসি আছে, ডানে বিসি আছে। এখন যেহেতু বিসি আছে, বি এবং বিও মার্ক হয়ে গেছে, সিও মার্ক হয়ে গেছে, তাহলে এ মার্ক করে দিলাম। এখন এ মার্ক হওয়া মানে কি? এ মার্ক হওয়া মানে হচ্ছে যে আমি একটা স্ট্রিং আসলে তৈরি করতে পারবো। হ্যাঁ, এ মার্ক হওয়া মানে আমি স্ট্রিং তৈরি করতে পারবো। তো তার মানে এ যদি মার্ক হয়ে যায় তাহলে আমি কি বলবো? তাহলে আমি বলবো ল্যাঙ্গুয়েজটা কি? এমটি না এমটি না? যদি এ মার্ক হয়ে যায়, মানে স্টার সিম্বল মার্ক হয়ে যায়, তাহলে ল্যাঙ্গুয়েজটা এমটি না। তো সেক্ষেত্রে হবে রিজেক্ট। যদি স্টার সিম্বল মার্ক হয়ে যায় তাহলে রিজেক্ট। আর যদি স্টার সিম্বল মার্ক না হয়ে থাকে, তাহলে অ্যাকসেপ্ট। বোঝা গেছে? স্টার সিম্বল মার্ক না হওয়া মানে অ্যাকসেপ্ট, আর স্টার সিম্বল মার্ক হওয়া মানে রিজেক্ট। সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে এভরি কন্টেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ ইজ ডিসাইডেবল। মানে হচ্ছে যে আমি যদি একটা যে কোনো কন্টেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ নিই এবং যে কোনো টেস্টিং নিই, তাহলে এরকম একটা ডিসাইডার বানানো সম্ভব যে ডিসাইডারটা বলে দিবে whether the given string is a member of the given language. সো এটা করার জন্য এখানে একটা কথা লিখছে, প্রুফ একটা কথা লিখছে, সেটা হচ্ছে যে আমরা
একটা কাজ করতে পারতাম, যেহেতু আমার এর জন্য পিডিএ আছে। যেমন আমরা সিএফজি কি করছিলাম? সিএফজি কে ডিএফএ তে নিয়েছি। সরি, সিএফজি না। আ রেগুলার এক্সপেরিমেন্টকে প্রমাণ করছিলাম পিডিএ দিয়ে। হ্যাঁ? পিডিএ দিয়ে, সরি, এফএ দিয়ে, ডিএফএ দিয়ে। রেগুলার ল্যাঙ্গুয়েজকে ফার্স্টে আমি এনএফএ নিয়েছি। এনএফএ থেকে, সরি, রেগুলার এক্সপ্রেশনকে এনএফএ তে নিয়েছি। এনএফএ থেকে আবার ওটাকে ডিএফএ তে নিয়েছি। এভাবে প্রমাণ করছি। কিন্তু এখানে ওই মেশিনের দিকে নিয়ে যাওয়াটা কাজে দিবে না। কাজে দিবে না কি জন্য, বা বিপদে পড়বো, সেটা হচ্ছে যে আমরা কিন্তু কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ থেকে পিডিএফ বানাইতে পারি। যেটা আমি ক্লাসে দেখাই নাই। বানাইতে পারি। তো বানাইলাম। বানানোর পরে আমি পিডিএ কে সিমুলেট করলাম। একটা মেশিনকে সিমুলেট করা কিন্তু সোজা। কিন্তু মেশিনকে সিমুলেট করতে হলে যে বিপদটা হবে সেটা হচ্ছে পিডিএ এর কোনো একটা ব্রাঞ্চ দেখা যাবে যে এটা মানে হল্ট করতেছে না। পিডিএ এর কোনো একটা ব্রাঞ্চ হল্ট করতেছে না। এখন যেমন এখানে some branches of the stack may go on forever. স্ট্যাক লিখতেছে আর পড়তেছে, লিখতেছে আর পড়তেছে। থামতেছে না। যদি এরকম হয়ে থাকে তাহলে তো আমার মেশিনটা থামবে না। তো আমি ওখানে পড়তে থাকবো। সো এই কারণে আ যেটা এখানে যেটা করা যায় সেটা হচ্ছে যে আমরা অলরেডি যেটা দেখছি এসিএফজি ইউজ করা যায়। মানে আমি মেশিনের দিকে যাবো না। সরাসরি যাবো না। আমরা সরাসরি ওই কি বলে এটাকে নাম? গ্রামার দিয়েই থাকবো। সো তাহলে আমার কাজ কি হবে? তাহলে আমার কাজ হবে আমার যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজের জন্য একটা সিএফজি বানানো। লেট জি বি এ সিএফজি ফর এ। হ্যাঁ? আমরা একটা মেশিন একটা গ্রামার বানালাম ল্যাঙ্গুয়েজের জন্য। এরপরে ওই গ্রামারটা কি ডিসাইডেবল কিনা সে চেক করবে। কারণ আমরা গ্রামারটা ডিসাইডেবল কিনা চেক করা শিখছি। হ্যাঁ? কোথায় শিখছি? একটু আগে শিখছি 4.7 এ। এই জায়গায়। এখানে শিখছি যে কিভাবে গ্রামারটা ডিসেবল কিনা প্রমাণ করা যায়। তো আমরা ১ম এ ল্যাঙ্গুয়েজকে গ্রামারে কনভার্ট করব। এরপরে গ্রামারটা ডিসেবল কিনা সেটা দেখব। তো যদি গ্রামারটা ডিসেবল হয়, গ্রামার তাহলে তো হয়ে গেল। মানে মানে গ্রামারের জন্য একটা ডিসাইডার বানাবো। হ্যাঁ? তাহলে গ্রামারটা মানে গ্রামারটা কি বলে? গ্রামারটার জন্য একটা ডিসাইডার বানাবো। তাহলে সেক্ষেত্রে আমরা দিতে হবে কি? গ্রামারটা দিতে হবে মেশিনে, আর সাথে একটা র‍্যান্ডম স্ট্রিং দিতে হবে। তো সেই স্ট্রিংটা দিয়ে যদি গ্রামারটা অ্যাকসেপ্ট করে তাহলে অ্যাকসেপ্ট, হ্যাঁ? আর যদি সে রিজেক্ট করে তাহলে রিজেক্ট। তার মানে আমরা একটা ডিসাইডার বানাতে পারলাম। তাহলে দেখা যাচ্ছে যেহেতু কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজটা ডিসাইডেবল, দ্যাটস ওয়াই আমি বলতে পারি যে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ হচ্ছে সাবসেট অফ ডিসাইডেবল ল্যাঙ্গুয়েজ। সো এই ক্ষেত্রে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে একটা ওখানে এবার লিখছে থিওরাম 4.9 provides the final link. ফাইনাল লিঙ্ক কিসের ফাইনাল লিঙ্ক? যে আমরা যে 4টা ক্লাস দেখছি সেই 4টা ক্লাসের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, সেই সম্পর্কর মধ্যে লাস্ট কাজটা এখানে করলাম। দেখি সেটা হচ্ছে regular language is a subset of context free language. Context free language is a subset of decidable language. Decidable language is also a subset of Turing recognizable language. So এই ছিল ডিসাইডেবিলিটি আলোচনা। তো এর পরের সেকশনটা হচ্ছে রিভার্স, উল্টাটা, আনডিসাইডেবিলিটি। তো মূলত আমরা আসলে এই চ্যাপ্টারটা আমি যেটা বলছিলাম যে আমাদের থিওরি অফ কম্পিটিশন পড়ার একটা মূল উদ্দেশ্য হচ্ছে যে আনডিসাইডেবিলিটি বোঝা। এটা সাম প্রবলেম দোজ আর আনডিসাইডেবল। এটা যে আনডিসাইডেবল এইটা আমরা আসলে মানে প্রমাণ করবো আর কি। সাম ল্যাঙ্গুয়েজ দোজ আর আনডিসাইডেবল। ওইটাই ছিল আমাদের মূল পারপাস। তো এখন আমরা আসলে সত্যিকার অর্থে থিওরি অফ কম্পিটিশনের মূল জায়গাটা চলে আসছে। আজকের সময় তো শেষ হয়ে গেছে।